অ্যালকাইল হ্যালাইড যাকে সংক্ষেপে আর এক্স দ্বারা প্রকাশ করা হয়। প্রথমে বলতে হবে যে অ্যালকাইল হ্যালাইডের যৌগ, কারণ অ্যালকাইল অংশ CH3 কার্বনের সাথে যে হ্যালোজেনটা কানেক্টেড আছে, সেই হ্যালোজেনটা কার্বন থেকে অধিক তড়িৎ ঋণাত্মক এবং নিজের দিকে ইলেকট্রন টেনে নিতে পারে। বিশেষ করে ক্লোরিন, যে আমরা ম্যাক্সিমাম অ্যালকাইল হ্যালাইড যেগুলো দেখি সবই ক্লোরিন দিয়ে। তো CH3X এ ধরনের একটা যৌগ, যেটা এক্সটা আংশিক মাইনাস আর কার্বনটা আংশিক প্লাস হতে পারে। তো এরা হচ্ছে পোলার সমযোজী যৌগ, যার কারণে এরা কিছুটা দ্রাব্যতা প্রদর্শন করে তোমার পোলার দ্রাবকে। এরা পোলার সমযোজী, তাই এরা পোলার দ্রাবক গুলাতে কিছুটা দ্রাব্যতা প্রদর্শন করতে পারে। আচ্ছা, কিছুটা এই কারণে বলতেছি কারণ এটা তো নিশ্চয়ই সোডিয়াম ক্লোরাইডের মতো তার পোলার হবে না, পোলার সমযোজী তো। এটা তো আর আয়নিক তো আর না, যার কারণে পোলার দ্রাবকে মোটামুটি দ্রবীভূত হতে পারে। এর দ্রাব্যতা কমানো হ্রাস পেতে থাকবে যদি এর কার্বন সংখ্যা বাড়তে থাকে। কার্বন সংখ্যা যত বাড়বে দ্রাব্যতা তত কমবে। কার্বন সংখ্যা যত বাড়বে, আই রিপিট, দ্রাব্যতা তত কমবে, কারণ কার্বন সংখ্যা বাড়া মানে অপোলার অংশটা বেড়ে যাওয়া, দ্রাব্যতা কমে যাওয়া। ঠিক আছে? তাহলে ক্লোরোমিথেন, ক্লোরোবিউটেন, ক্লোরোপ্যান্টেন, ক্লোরোহেক্সেন, এরকম যদি চারটা জিনিস দেওয়া থাকে, ক্লোরোহেক্সেন এটা দ্রাব্যতা কম হবে। ঠিক আছে? ওকে, এরপরে চলে আসো হচ্ছে এদের প্রস্তুতি। সবার আগে কথা হচ্ছে আমরা এটার প্রস্তুতি কোথায় কোথায় পড়ছি। আমরা এটাকে ইতিপূর্বে অনেক জায়গায় প্রস্তুত করে ফেলছি। এক নাম্বার হচ্ছে, আমরা কি মিথেন বা অ্যালকেন থেকে প্রস্তুত করি নাই? আমরা মিথেনের সাথে ক্লোরিনেশন করছি 300°C তাপমাত্রায়। এখানে কি পাইছিলাম? অ্যালকাইল হ্যালাইড পাইছি। তাহলে এক নম্বর প্রস্তুতি ইতিপূর্বেই আমরা পারি, সেটা হচ্ছে অ্যালকেন থেকে। আমরা কোত্থেকে প্রস্তুত করতে পারি অ্যালকাইল হ্যালাইড? অ্যালকেন থেকে। দুই নাম্বার, অ্যালকিন চ্যাপ্টারে আমরা অ্যালকাইল হ্যালাইড অনেকবার বানানো হয়েছে। কিভাবে? আমরা অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড বানাইতে শিখছি। অ্যালকিন থেকে অ্যালকিনের সাথে হ্যালোজেন যোগ করে পারছি, অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড ইত্যাদি যোগ করে আমরা পারছি। এক কথায়, অ্যালকিনের সাথে ডিরেক্ট হ্যালোজেন কিংবা হ্যালোজেন অ্যাসিড, ডিরেক্ট হ্যালোজেন কিংবা হ্যালোজেন অ্যাসিড, এই দুইটার যে কোনোটাই যুক্ত করলে আমরা কি পাচ্ছি? আমরা অ্যালকাইল হ্যালাইড পাচ্ছি। তাহলে অ্যালকেন প্লাস হ্যালোজেন অ্যালকাইল হ্যালাইড, অ্যালকিন প্লাস হ্যালোজেন অ্যালকাইল হ্যালাইড। এগুলোকে আমরা ইতিপূর্বে পড়াশোনা করে ফেলছি না? অর্থাৎ তুমি সবার আগে একটা চ্যাপ্টার এখন থেকে পড়া শুরু করলে একটু অতীতের কথা ভেবে ফেলবা, যে আমি কি অতীতে এই চ্যাপ্টারটা পড়ছি কিনা, মানে এই জিনিসটা প্রস্তুত করছে কিনা। তাহলে তুমি অবশ্যই অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড সংযোজন দিয়ে মার্কোনিকভ নীতি পড়ছো টড়ছো, সবই পড়ছো। এই মার্কোনিকভ নীতিতে তুমি উৎপাদ কি পাইছিলা? 1 ব্রোমোপ্রোপেন, 2 ব্রোমোপ্রোপেন, এগুলোই আমাদের উদাহরণ ছিল। এই যে মার্কোনিকভ নীতি আমরা পড়ছি, অর্থাৎ আমরা ইতিপূর্বে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করে ফেলছি। ঠিক আছে? ওকে, এরপরে আমাদের দেখতে হবে যে এছাড়া আর কোনোভাবে অ্যালকাইল হ্যালাইড আমরা প্রস্তুত করতে পারি কিনা। তো 3 নম্বর প্রস্তুতি, এখান থেকে তোমাদের আসলে নোট খাতায় তুলবে। তোমাদের নোট খাতায় কি কি লিখবা ফার্স্টে বলি। একে দেখবা অ্যালকেন থেকে, দুইয়ে লিখবা অ্যালকিন থেকে, এরপর এভাবে লিখবা প্রিভিয়াসলি ডান। আমি এভাবে লিখতাম, প্রিভিয়াসলি ডান মানে হয়ে গেছে, এটা আগেই পড়া হয়ে গেছে এগুলা। অ্যালকোহল থেকে, এটা নতুন। তো এটা আমাদের জাস্ট উদ্দীপকের জন্য লাগবে, এটার বিস্তারিত আপাতত লাগতেছে না। অ্যালকোহল, অ্যালকোহল হচ্ছে ROH। তো তোমরা বুঝতেই পারতেছো, আর এবং ও এই অংশটাও কিন্তু পোলার বন্ধন, এটা প্লাস এটা মাইনাস, এটাও পোলার বন্ধন। তো মজার ব্যাপার হচ্ছে এই ROH এর আর এবং OH এর মধ্যে বন্ধনটা ভাঙা এতটা ইজি, অনেক কিছু দিয়ে তুমি অ্যালকাইল হ্যালাইডে পৌঁছাতে পারো। পুরো একটা লিস্ট অফ থিংস আছে যেটা দিয়ে তুমি অ্যালকাইল হ্যালাইডে জাম্প করতে পারবা। ডিরেক্ট হ্যালোজেন অ্যাড করে দিতে পারো, হ্যালোজেন অ্যাসিড অ্যাড করতে পারো, HX মানে HCl, HBr, HI, এগুলা। তুমি ফসফরাস ট্রাইক্লোরাইড ব্যবহার করতে পারো, PCl3। তুমি ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যবহার করতে পারো, তুমি SOCl2 ব্যবহার করতে পারো। এভরি টাইম তুমি এই 5টা জিনিসে যাই ব্যবহার করো না কেন, তোমার আউটপুটে অ্যালকাইল হ্যালাইড তুমি পাচ্ছ। এই 3 জনের জন্য ম্যান্ডেটরি ভাবে তো অবশ্যই অ্যালকাইল ক্লোরাইড, আর এখানে তুমি যা যা হ্যালোজেন ব্যবহার করো তার উপর ভিত্তি করে তুমি অ্যালকাইল হ্যালাইড পেয়ে যাবা। ঠিক আছে? তো হ্যালোজেন স্বাভাবিকভাবে তড়িৎ ঋণাত্মক একটা পরমাণু, যেটা কিনা সহজেই কার্বোক্যাটায়নে অ্যাটাক করতে পারে। OH যদি চলে যায় এই কার্বোক্যাটায়নে, সে কিন্তু চাইলে অ্যাটাক করতে পারে। এটা ইন জেনারেল কনসেপ্ট। এখান থেকে তোমাদের একটা MCQ জাস্ট লাগবে। অর্থাৎ তুমি উদ্দীপক দেখার জন্য তুমি এই 5টা জিনিস খালি মনে রেখে দিবা, যে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইডে যাওয়ার জন্য আমি ইউজুয়ালি কি কি জিনিস ব্যবহার করি। হ্যালোজেন তো লাগতেই পারে, হ্যালোজেন অ্যাসিড হতে পারে, PCl3 এটা একটা
নির্দিষ্ট একটা যৌগ, এটা দিয়েও করা যায়, PCl5 দিয়েও করা যায়, SOCl2 দিয়েও করা যায়। তুমি হয়তোবা চিন্তা করতেছো ভাই এটার সাথে উপজাত যেগুলো ওগুলো তো লিখলেন না। না, আমরা উপজাতে ইন্টারেস্টেড না, উপজাত আমরা লিখবো না আপাতত। শুধুমাত্র আমরা এখান থেকে শিখবো এই যৌগটার সংকেত, এটা আমাদের একটু লাগবে। SOCl2, এটা আমাদের MCQ তে আসে। আহ একটা কথা মনে রাখবো ভাইয়া, কার্বনের সাথে অক্সিজেন যখন এভাবে দ্বিবন্ধন থাকে তখন আমরা তাকে বলি কি কার্বনিল। কার্বনিলের সাথে যদি দুইটা ক্লোরিন দেওয়া হয় তাকে বলা হয় কার্বনিল ক্লোরাইড। কি বলা হয়? কার্বনিল ক্লোরাইড। আচ্ছা ঠিক আছে, যদি জিনিসটা সালফার হয় তাহলে শুধু নামের মধ্যে একটা চেঞ্জ আসবে। ল্যাটিন ভাষায় সালফার মানে থায়ো, সো দিস ইজ কল্ড থায়োনিল ক্লোরাইড। দিস ইজ কল্ড থায়োনিল ক্লোরাইড। ঠিক আছে, নিচের কোনটি থায়োনিল ক্লোরাইডের সংকেত, এটা আমরা শিখে রাখলাম। ওকে, তাহলে অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি নিয়েও মাথা ব্যথা নাই। আচ্ছা চলে আসি হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া কৌশল। এখন থেকে আগামী আধা ঘন্টা হবে আমাদের এইচএসসি সৃজনশীলের এক সেট প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে আগামী আধা ঘন্টা বিক্রিয়া কৌশল। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড, এখানে কি আছে? আর আছে, আর হ্যালোজেন আছে, তোমার একটু আগেও বলছিলাম। তো এটা দিয়ে যদি কোনো বিক্রিয়া আগাইতে হয়, অর্থাৎ তার বডিতে যদি কেউ এসে অ্যাটাক করতে হয়, তাহলে সিনারিওটা কেমন হবে? হ্যালোজেন নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে হবে আংশিক মাইনাস, আর হয়ে যাবে আংশিক প্লাস। জৈব রাসায়নিক বিক্রিয়া তিন ভাবে হয়, হয় ফ্রি ফ্রি রেডিকেল, অথবা কার্বোক্যাটায়ন, অথবা কার্বন আয়ন। ইন জেনারেল তিনটাই কনসেপ্ট। এখন তিনটা কনসেপ্টের মধ্যে দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে কার্বোক্যাটায়ন কনসেপ্টে হবে। নট অনলি দ্যাট, এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা হচ্ছে একক বন্ধন। তো একক বন্ধনে কিন্তু ভাইয়া সরাসরি বসা যায় না, কাউকে সরায় ফেলতে হয়। তো কার্বোক্যাটায়ন যেখানে, সেখানে কে অ্যাটাক করবে? সেখানে অবশ্যই নিউক্লিওফাইল অ্যাটাক করবে। নিউক্লিওফাইল অ্যাটাক করবে, এসে আর এর সাথে নিউক্লিওফাইল বসবে, হ্যালোজেনটা বের হয়ে চলে যাবে। নিউক্লিওফাইল আসলো এবং হ্যালোজেনকে প্রতিস্থাপন করলো, এই বিক্রিয়ার নাম নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিকের বাংলা নাম হচ্ছে কেন্দ্রাকর্ষী। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে অ্যালকাইল হ্যালাইড কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অ্যালকাইল হ্যালাইড কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? অনুধাবনের প্রশ্ন, 2 মার্ক। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, আচ্ছা সাবস্টিটিউশন। এটাকে সংক্ষেপে লেখা হয় SN বিক্রিয়া। কি বিক্রিয়া ভাইয়া? সংক্ষেপে লেখা হয় SN বিক্রিয়া। এটাও যে অনেক সময় ফ্রেঞ্চরা এভাবে বলে না, সাবস্টিটিউশন ডিনিউক্লিওফাইল, এভাবে লেখে আর কি। ঠিক আছে, তো এরকম এসটা আগে লিখে এনটা পরে লিখে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া হচ্ছে দুই প্রকার। এসএন বিক্রিয়া, এসএন বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে SN1, একটা হচ্ছে SN2 বিক্রিয়া। আচ্ছা, এটা লেখার নিয়মটা একটু বলে দিই। এস এরকম হবে, এনটা সাফিক্সে হবে আর ওয়ানটা বরাবর হবে। ওকে, এস আর এনটা কিন্তু একসাথে দিয়ে দিবা না, এটা লেখার নিয়ম হচ্ছে এস এনটা সাফিক্সে। ওকে, তো এসএন বিক্রিয়া দুই প্রকার, SN1 এবং SN2। আপাতত আমরা এই SN1 এবং SN2 টা নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, কারো যদি সাউন্ড প্রবলেম হয়ে থাকে একটু সময় দাও, অটোমেটিক নেটওয়ার্কটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটু খেয়াল করি আমরা। SN1 বিক্রিয়া, বিক্রিয়ার কৌশলগুলো বোঝার আগে আমরা একটা বিক্রিয়া দিয়ে এটাকে একটু জাস্টিফাই করব। একটা বিক্রিয়া, বিক্রিয়া নাম্বার 1, এই 1 নম্বর বিক্রিয়া যেটা আমরা পড়বো, মানে বিক্রিয়া কৌশল সম্পর্কে জানলাম। বিক্রিয়া কৌশলটা আবার দুইটা ভাগ আছে, SN1 SN2, ওইটাও জানলাম। এখন এই বিক্রিয়া সম্পর্কে, কৌশল সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের হচ্ছে ওই একটুখানি একটা উদাহরণ দেখে নেওয়া দরকার। উদাহরণটা হচ্ছে, আমি একটা অ্যালকোহল বানাতে চাচ্ছি। তো অ্যালকোহল বানানোর জন্য আমাকে দিয়ে দেওয়া হলো একটা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডটা দেখতে হচ্ছে এমন, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। স্বাভাবিকভাবেই আমি এখানে অ্যালকোহল বানানোর জন্য বিক্রিয়া করতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যে ব্যবহার করতেছি, অ্যালকাইল হ্যালাইড কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? নিউক্লিওফিলিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ নিউক্লিওফাইল এসে তাকে আক্রমণ করবে। হু ইজ দ্য নিউক্লিওফাইল হিয়ার? হিয়ার নিউক্লিওফাইল ইজ দ্য হাইড্রোক্সিল আয়ন, Na+OH-, সো OH- ইজ দ্য নিউক্লিওফাইল। ক্লোরিন ইলেকট্রন নিয়ে গেল হলো ডেল মাইনাস, কার্বন হলো ডেল প্লাস, এইখানেই ও এসে অ্যাটাক করলো এবং আমাকে আমার কাঙ্ক্ষিত অ্যালকোহলটা দিয়ে দিল। দেখে বোঝা যাচ্ছে যে খুবই সহজ এবং সাবলীল ভাবে একটা রিয়াকশন হয়ে গেল। দেখো আমরা কি বানালাম বলো দেখি, একটা অ্যালকাইল হ্যালাইড নিয়ে একটা অ্যালকোহল বানায় দিলাম। একটা অ্যালকাইল হ্যালাইড নিয়ে একটা অ্যালকোহল বানায় দিলাম, ঠিক আছে। আচ্ছা, তোমরা আমাকে একটু যদি জাস্ট এমনি ক্লাসের কোঅপারেশনের জন্য বলতে পারো, এই যে অ্যালকাইল হ্যালাইড কিংবা অ্যালকোহল দুইটাই কত ডিগ্রি?
অ্যালকাইল হ্যালাইড যে উদাহরণটা আমি নিয়েছি কিংবা অ্যালকোহল যেটা তৈরি হয়েছে দুইটাই কত ডিগ্রি? তোমরা বলতেছো সবাই এটা 3 ডিগ্রি, ঠিক আছে না? ওকে, তা আমি আমার উদাহরণটা 3 ডিগ্রি দিয়ে দিছি। ওকে, ঠিক আছে। তো এখন যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে বিক্রিয়া কৌশলটা কিভাবে হয়। আচ্ছা ভাই, একটা কথা মনে রাখবা, দুইটা ভাগে বিক্রিয়াটা হতে পারে, হয় এটা SN1 অথবা SN2। SN1 জিনিসটা কি? SN1 হচ্ছে তুমি যদি বিক্রিয়াটা স্লো প্রসিডিউরে করতে চাও বা বিক্রিয়াটা যদি স্লো মেথডে হয়ে থাকে, স্লো মেথড মানে এইখানে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রাটা তুমি নিয়ন্ত্রণ করবা, নিউক্লিওফাইলের ঘনমাত্রা নিয়ন্ত্রণ করবা না। ব্যাপারটা কেমন? নিউক্লিওফাইলটা তুমি নিবা হচ্ছে লঘু, লঘু ঘনমাত্রা অল্প, মনে করো 10^3 মোলারিটি। এই লঘু ঘনমাত্রার নিউক্লিওফাইল তুমি অ্যাড করলা। অ্যালকাইল হ্যালাইড তো মূল বিক্রিয়ক, এটাকে তোমার 2 মোলারিটি, 2.5 মোলারিটি, 3 মোলারিটি বা 1 মোলারিটি কমই হয়ে যায়, মোটামুটি একটা স্ট্রং মোলারিটি তুমি নিবা। কারণ বিক্রিয়া তুমি অ্যালকাইল হ্যালাইড হচ্ছে তোমার মেইন রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে না, নন বিক্রিয়ক। তুমি যদি স্লো প্রসেসে যেতে চাও, তোমাকে যেটা করতে হবে অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রাটা কমায় দিতে হবে। যদি তুমি স্লো প্রসেসে যেতে চাও, অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রা কি করতে হবে? কমায় দিতে হবে। তো এই বিক্রিয়াটা তার মানে শুধুমাত্র কার ঘনমাত্রার উপর নির্ভর করে? এই বিক্রিয়ার হার। এই বিক্রিয়ার হার নির্ভর করবে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপরে। যেই বিক্রিয়ার হার শুধুমাত্র একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে কত ক্রম বিক্রিয়া বলে? প্রথম ক্রম না দ্বিতীয় ক্রম? তোমরা জানো তাকে বলা হয় হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। কি বিক্রিয়া? প্রথম ক্রম বিক্রিয়া। আচ্ছা, এখানে 95% স্টুডেন্ট রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা আমার কাছে পড়ছে, সো আমার এখন আর বলা লাগবে না প্রথম ক্রম বিক্রিয়া কি। যদি তারপরও মনের মধ্যে কোশ্চেন চলে আসে, তারপরও মনে রাখবা একটা বিক্রিয়ার হার যদি বিক্রিয়কের একটি মাত্র বিক্রিয়কের প্রথম ঘাতে উন্নীত রাশিমালার সমানুপাতিক হয়, ওইটাই হয় তার ততক্রম। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই বিক্রিয়াটার কৌশল তাহলে কিভাবে শুরু হয়? কৌশলটা শুরু হয় হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপটার নাম হচ্ছে নিউক্লিওফাইল সৃষ্টি, সরি, কার্বোক্যাটায়ন সৃষ্টি। প্রথম ধাপের টাইটেলটা হচ্ছে কার্বোক্যাটায়ন সৃষ্টি। সেটা হচ্ছে তুমি ভেরি স্লোলি রিঅ্যাকশনটা করতে চাচ্ছ। কি করলা তুমি? তুমি অ্যালকাইল হ্যালাইডটা রাইখা দিলা। রেখে দিয়ে অ্যালকাইল হ্যালাইডটা ধীরে ধীরে রেখে দিলা। দ্রবণ তো তুমি নাড়াচ্ছই, নাড়ানি দিয়ে অনবরত বা ম্যাগনেটিক স্টায়ারার দিয়ে নড়তেছে। তো একটা সময় কি হবে, হ্যালোজেন ইলেকট্রনটা নিয়ে যাবে, নিয়ে এটাকে খুবই ধীর গতি, এই ধাপটার উপরে আমরা লিখে দিব ধীর গতি, ধীর গতি সম্পন্ন ধাপ। কি তৈরি হবে? আমার তৈরি হবে হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। মাঝপথে, বিক্রিয়ার মাঝপথে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। এই সব হ্যালোজেন, হ্যালোজেন গুলো পুরো, এখানে যদি মনে করো 1 ট্রিলিয়ন অ্যালকাইল হ্যালাইড থাকে, তাহলে হ্যালোজেনের সংখ্যা কত? 1 ট্রিলিয়ন। এই 1 ট্রিলিয়ন সবগুলা অণু থেকে হ্যালোজেন ধীরে ধীরে যেয়ে যাওয়ার পরে কার্বোক্যাটায়ন সৃষ্টি হইলো দ্রবণে। এখন দ্বিতীয় ধাপ হচ্ছে, দ্বিতীয় ধাপ নিউক্লিওফাইলের আক্রমণ। মানে একেবারে সহজ, জিনিসটা আহামরি কিছু না, কিন্তু ব্যাখ্যাটা খুব চমৎকার। নিউক্লিওফাইলের আক্রমণ। তো নিউক্লিওফাইল কোথায় আক্রমণ করবে? হ্যালোজেন চলে যাওয়ার পরে নিউক্লিওফাইল এসে তাকে আক্রমণ করবে। নিউক্লিওফাইল কোনো ডিস্টার্বই তাকে করে না এতক্ষণ। সে বলছে যাক, তড়িৎ ঋণাত্মকতা যেহেতু আছে চলে যাক, একবারে একসাথে ডিস্টার্ব করব। আর তীর চিহ্ন কোথায় দিবা? মাইনাস থেকে প্লাসের দিকে। কোথায় তীর চিহ্ন দিবা? মাইনাস থেকে প্লাসের দিকে। ঠিক আছে, এখানে তুমি লিখবা দ্রুত, অর্থাৎ দ্রুত গতিতে এখন আমার বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এই বিক্রিয়াটা কত ধাপে ঘটলো ভাইয়া? এই বিক্রিয়াটা 2 ধাপে ঘটলো, মানে আমরা বলতে পারি এটা একটা স্লো প্রসেস। বিক্রিয়াটি 2 ধাপে ঘটে, বিক্রিয়াটি একটা স্লো প্রসেস। ঠিক আছে? ওকে, তাহলে এই কয়েকটা কমেন্ট আমরা করতে পারলাম এই বিক্রিয়া সম্পর্কে। বিক্রিয়াটির ক্রম 1। এক আণবিক কেন বলা হয় এটাকে? SN1 বিক্রিয়া কেন বলা হয়? যে বিক্রিয়ার হার শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, বা যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটার হার বা কত আস্তে বা ধীরে দ্রুত হবে তা নির্ভর করে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপরে। নিউক্লিওফাইলের ঘনমাত্রা এখানে প্রাধান্য পায় না। সেই বিক্রিয়াকে এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বা SN1 বিক্রিয়া বলে। SN1, ওয়ান মানে এক আণবিক, এক আণবিক মানে ওই একটা অণুর ঘনমাত্রা এই বিক্রিয়ার হারটা নিয়ন্ত্রণ করতেছে। ঠিক আছে? তো শুধুমাত্র জ্ঞানমূলকই ডেফিনেশন চলে আসতে পারে এক আণবিক বিক্রিয়া, এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন কি। তুমি লিখবা অ্যালকাইল হ্যালাইড কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করার সময় যদি শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রা প্রাধান্য পায়, নিউক্লিওফাইলের ঘনমাত্রার প্রাধান্য না পায়, তখন এই বিক্রিয়াকে একাণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। বিক্রিয়াটি 2 ধাপে ঘটে। বিক্রিয়াতে মধ্যবর্তী অবস্থায় একটি কার্বোক্যাটায়ন তৈরি হয়। বিক্রিয়াটি অত্যন্ত ধীরগতি সম্পন্ন। আর এই, আচ্ছা, ওকে, এখন এই বিক্রিয়া সম্পর্কে আরেকটা কমেন্ট আমাকে করতে হবে। কোন দ্রাবক এই বিক্রিয়ার জন্য নেসেসারি? এই বিক্রিয়ার জন্য পোলার দ্রাবক নেসেসারি।
তোমরা বুঝতে পারতেছো তো আমি কি পড়াচ্ছি? আমি পড়াচ্ছি SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলা, যে এই কৌশল যদি অবলম্বন করে এই বিক্রিয়া সম্পর্কে আমি কি কি তথ্য পেতে পারি। বিক্রিয়াটি পোলার দ্রাবকের উপস্থিতি ঘটতে হয় কেন ভাইয়া? কারণ এই বিক্রিয়াতে চার্জের একটা রিলেশন আছে, মাঝপথে চার্জিত কিছু আয়ন তৈরি হয় C+Cl-। যদি একেবারে মনে করো, মানে যদি বলো সাপোজ কার্বন টেট্রাক্লোরাইডের মতো একটা দ্রাবক এখানে নিয়ে যাও, যেখানে একটুখানি চার্জও নাই, বেনজিন বা কেরোসিন বা টলুইন বা কার্বন টেট্রাক্লোরাইড এ জাতীয় অপোলার দ্রাবক যদি তুমি ব্যবহার করো, এই কার্বোক্যাটায়নটা দ্রবণে দ্রবীভূতই হবে না, বিক্রিয়া আগাইতেই যাবে না। সো পোলার দ্রাবক ইজ ম্যান্ডেটরি ফর দিস কাইন্ড অফ রিয়াকশন। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমরা যদি বলি এই বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কি হবে? সক্রিয়তার ক্রম মানে এই মেথডটা কে ফলো করতে যাবে? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নাকি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? কে এই মেথডটা বেশি পছন্দ করবে? ঠিক আছে, ওকে। এই বিক্রিয়ার মাঝপথে আমি একটা অনেক দিন আগ থেকে একটা কমেন্ট বারবার বলে আসতেছি, এই বিক্রিয়ার মাঝপথে কে তৈরি হয়? মাঝপথে তৈরি হয় কার্বোক্যাটায়ন। একটা বিক্রিয়ক সে সক্রিয় হবে কিনা তা নির্ভর করবে তার মাঝপথের তৈরিকৃত আয়নের স্থিতিশীলতার উপরে। সে যদি এই জায়গায় স্থিতিশীল হতে পারে তাহলে সে এই জায়গাতেও যাবে। তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এই বিক্রিয়াটা যদি কার্বোক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে হয়ে থাকে, আমাকে কি তোমরা বলতে পারো কোন অ্যালকাইল হ্যালাইডটি এই বিক্রিয়া দেওয়ার জন্য ইচ্ছা প্রদর্শন করবে সবচেয়ে বেশি? সবার মনে আছে দেখি 321। ঠিক আছে, তাহলে যে বিক্রিয়ার মধ্যবর্তী অবস্থা কার্বোক্যাটায়ন, সেই বিক্রিয়ার বিক্রিয়ক চলবেই হচ্ছে কার্বোক্যাটায়ন অনুযায়ী। ঠিক আছে, বাস তোমরা শিখে গেছো একটা জিনিস ভাইয়া, তোমরা 3 মার্ক পেয়ে গেলা। 3 মার্কের একটা কোশ্চেন সলভ করলা, SN1 বিক্রিয়ার ব্যাখ্যাগুলো লিখতে বলবে তোমাকে, তুমি 3 মার্ক সলভ করে ফেললা। তাহলে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। ঠিক আছে এ পর্যন্ত? ওকে। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে দিতে হবে, ওই যে লঘু ঘনমাত্রা বা দুর্বল নিউক্লিওফাইল বা লঘু ঘনমাত্রার নিউক্লিওফাইলের উপস্থিতিতে এই বিক্রিয়া ঘটে থাকে বা এই বিক্রিয়া এই প্রসেসটি অবলম্বন করা হয়। কিসের ভিত্তিতে? লঘু ঘনমাত্রার নিউক্লিওফাইল। এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে তোমাদেরকে ভাইয়া। এখন থেকে ঠিক 5 মিনিট পরে একটা পিডিএফ এ নিয়ে যাব, সবগুলা জিনিসই পিডিএফ এ সুন্দর করে লেখা আছে, আমি একবার রিভিউ করব। তার আগে শুধু হোয়াইট বোর্ডে ব্যাখ্যাগুলো দেখে ফেলো। আচ্ছা, SN1 গেল। এখন তোমার অনেক তারা ভাই, তুমি SN2 মেথড, আরেকটা মেথড আছে, তুমি ভাই এত স্লোলি রিয়াকশন করবা না, তুমি একেবারে 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 1 মিনিটের মধ্যে রিয়াকশনের আউটপুটটা চাচ্ছ। ঠিক আছে, তোমার ল্যাবরেটরিতে অ্যালকোহল বানাতে হবে কিংবা একটা জৈব যৌগ বানাতে হবে যেটা নিউক্লিওফাইল অ্যাটাক করবে। তুমি যেটা করলা, তুমি এবার একটা অ্যালকাইল হ্যালাইড নিলা, সাপোজ আমি এবার একটু চেঞ্জ করি অ্যালকাইল হ্যালাইডটা, তুমি নিলা হচ্ছে মিথাইল ক্লোরাইড। নিয়ে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিছো একেবারে মনে করো 6-7 মোলারিটি ঘনমাত্রার, সরি অ্যাকুয়াস, হ্যাঁ অ্যাকুয়াস, ব্র্যাকেটে কি লিখছি, অ্যাকুয়াস জলীয় দ্রবণ। আচ্ছা, এখন কিন্তু ভাইয়া এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর এত সময় দিবে না তাকে, একই সাথে এই বিক্রিয়া কার্বোক্যাটায়ন তৈরিরও সময় নাই, ডিরেক্টলি OH অ্যাটাক করবে, হ্যালোজেন ভেঙে চলে যাবে। মানে OH এখন নিজের ইচ্ছে আক্রমণটা করে বসবে, এখন সে আর অ্যালকাইল হ্যালাইডের দিকে তাকায় থাকবে না বা রিঅ্যাকশনটা স্লো হওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ এক ধাপেই সে অ্যালকোহল তৈরি করে ফেলতে পারে চাইলে এখন। ঠিক আছে, তো এটা কৌশলটা দেখা যাক ভাই, কৌশল কিভাবে দেখাবো, যে যেহেতু কার্বোক্যাটায়ন তৈরি হয় না, এটা কিভাবে হয়? এটা পুরোপুরি দ্রুত একটা প্রসেস, এক ধাপে পুরো কাহিনীটা হয়ে যায়। আমরা একটু এভাবে দেখাবো এটা। ওকে, এটা হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইডটা, আমি একটু হাত পা ছেড়ে দেখাইলাম। তো স্বাভাবিকভাবে এখানে সংকরায়িত অরবিটালের সাথে বিভিন্ন হাইড্রোজেন পরমাণু টরমাণু আছে, হ্যাঁ। তো আমার OH মাইনাস আসতেছে, OH মাইনাস এসে ডিরেক্টলি ওকে অ্যাটাক করবে। এখন দ্য রিজন ইজ, কেন ক্লোরিন চলে যাবে, OH কে সে কেন ভাগ দিবে? দেখো ভাইয়া, কার্বন এখানে পার্শিয়ালিটিটা করবে, মেইনলি ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সবাই অধিক স্থিতিশীলতার দিকে যাইতে চায়। সে চাইতেছে আরে ভালোই তো, আরো ভালো তড়িৎ ঋণাত্মক পরমাণুকে পাইছে, এর সাথেই বন্ধন করব। সো এখান থেকে ক্লোরিন একসাথে চলে যায়, একই সাথে OH টা ঢুকে যায়, মানে রিয়াকশনটা কোনো স্লো প্রসিডিওরে হয় না। কিন্তু এই ঘটনাটাকে আমাদের বইগুলোতে একটা কাল্পনিক অবস্থার মাধ্যমে দেখানো হয়। তো কিভাবে দেখানো হয়? এরকম তুমি একটা থার্ড ব্র্যাকেট দিবা, থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি এরকম একটা কিছু বোঝানোর চেষ্টা করবা টিচারদেরকে। অর্থাৎ তুমি এরকম একটা কিছু দেখাবা যে ধরে নেন কার্বন ক্লোরিন বন্ধনটা ভেঙে যাচ্ছে আর কার্বন এর সাথে OH এর বন্ধনটা গড়তেছে। এটা এই ডট ডট দেওয়ার মানে কি, ধরে নিচ্ছি আমি, আর কিছু না।
ঠিক আছে, এখানেও তুমি ডেল মাইনাস দিতে পারো, এখানেও তুমি ডেল মাইনাস দিতে পারো। এটা একটা কাল্পনিক অবস্থা। তুমি যে কাজটা করবা, উপরে এরকম একটা সমান নট চিহ্ন দিয়ে দিবা। কি চিহ্ন দিছে ভাইয়া এটা? এটা মানে হচ্ছে ইকুয়াল, কথাটা বুঝো। এটা মানে হচ্ছে ইকুয়াল। ইকুয়ালকে যদি মাঝখান থেকে কেটে দিই, এটা কি হয়? ইকুয়াল নট। ইকুয়াল নট চিহ্নটা দিবা। এই ইকুয়াল নট চিহ্নটা কে দিয়ে বোঝানো হয়? এটা একটা ইমাজিনারি স্টেট, কাল্পনিক অবস্থা। আসলে তো এই ধরনের কোন স্টেট পসিবল, এটা সম্ভব? কার্বন, এখানে কার্বনের কয়টা হাত? ডট ডট দিয়ে বুঝাচ্ছে 5টা হাত হয়ে যাচ্ছে না? কিন্তু তুমি এখানে ব্র্যাকেটে জাস্ট লিখে দিবা এটা একটি কাল্পনিক অবস্থা। এটা না দেখালে, মানে যেহেতু আমাদের বইগুলা লেখে, এটা একটু মার্ক মানে ক্যারি করে আর কি, এটা ঠিক আছে। ওকে, এরপরে ব্যাপারটা অত্যন্ত সহজ। তুমি এই জিনিসটা লেখার পরে আমি উপরে জিনিসটা কেটে দিই। এই জিনিসটা লেখার পরে তুমি জাস্ট ফাইনালি জাস্ট আনসারটা লিখে দিবা। মানে তোমার আর কাজ না, তুমি এইখান থেকে জাস্ট এরকম লিখে দিবা, হ্যাঁ ও এইচ ইয়া আসছে, তোমার অ্যালকোহলের মূলকটা আসছে, এসে সিএসটির সাথে যুক্ত হয়ে গেছে, মানে এটা আমার অ্যালকোহল। সিম্পল, মানে লাস্ট লাইনটা একেবারে পানি ভাত। তুমি পুরো ব্যাপারটাতে লিখে রাখবা হচ্ছে দ্রুত। দ্রুত লিখে দিবা, মানে একটা স্টেপে পুরো কাজটা হয়ে যাচ্ছে। ওকে, তো তুমি কি চেঞ্জ করার মাধ্যমে কৌশলে পরিবর্তন আনলা? তুমি এই বিক্রিয়াটা হার ভিত্তিক, মানে শুনো, সবই যা পড়তেছি সবই একই বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এখন এটা কি মধ্যবর্তী আয়ন তৈরি হয়ে ধীরে ধীরে উৎপাদে পরিণত হবে, নাকি বন্ধন ভাঙতে ভাঙতে ডিরেক্টলি উৎপাদে পরিণত হবে? এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে। তাহলে SN2 মেথড হচ্ছে কোনটা? যে মেথডটাতে কার্বোক্যাটায়ন তৈরি হয় না, সরাসরি নিউক্লিওফাইল আক্রমণ করে এবং বন্ধন ভেঙে ঢুকে যায়। সরাসরি নিউক্লিওফাইল আক্রমণ করে বন্ধন ভেঙে ঢুকে যায়। SN2 মেথড হচ্ছে, SN2 মেথড হচ্ছে তোমার যেখানে দুইজনের ঘনমাত্রাই, নিউক্লিওফাইল এবং অ্যালকাইল হ্যালাইড উভয়ের ঘনমাত্রাই এখানে প্রাধান্য পায়। তো আমি আবার বলি, তোমরা অনেকে বলতেছো ভাই বুঝি নাই, মনে হয় একটু মিসমাইন্ড হয়ে গেছিল, একটু খেয়াল করো। সিম্পল হিসাব, এখানে তোমার যে হ্যালোজেনটা আসতেছে, এই হ্যালোজেনটা, সরি, তোমার নিউক্লিওফাইলটা ডিরেক্টলি অ্যাটাক করবে। এত তীব্র ঘনমাত্রার নিউক্লিওফাইল ব্যবহার করছো, সে অ্যালকাইল হ্যালাইডকে রাখবে না, এসেই আক্রমণ করা শুরু। সাথে সাথে হিট করলো, হিট করার সাথে সাথে এই বন্ধনটা ভেঙে চলে যাবে। তো এইটা তুমি সরাসরি এরকম লিখতে পারতা না, CH3OH প্লাস Cl মাইনাস, এরকম লিখতে পারতা না যে ভাই বিক্রিয়া শেষ? এই জিনিসটাই, মানে এই জিনিসটাই তুমি দ্রুত যে লিখবা, এই জিনিসটাই তুমি মধ্যবর্তী একটা অবস্থা, কাল্পনিক অবস্থা দেখাবা, জেনারেল স্টেট না, কাল্পনিক। কাল্পনিক মানে কি, যে এরকম একটা স্টেট দেখাই দিবা, যে ধরে নেন এইখানে মাঝপথে এমন একটা জিনিস ঘটতেছে, কার্বন আর OH, ক্লোরিনের বন্ধন ভেঙে যাচ্ছে, কার্বনের সাথে নতুন অতিথি আসতেছে হচ্ছে OH। এই জিনিসটা তুমি বলে দিলা, এটি আর কি, আর কিছু না। কার্বনের সাথে ক্লোরিনের বন্ধনটা ভাঙতেছে, এভাবে লিখে দিতে পারো, এরকম একটা ব্রেকডাউন দেখা দিতে পারো, কার্বন ক্লোরিন বন্ধন ভাঙার পথে, কার্বন OH বন্ধনটি গড়ার পথে। এটি, এই কথাটা জাস্ট লিখে দিলা। কৌশল তো এরকমই, মানে একটা ইমাজিনারি স্টেট তুমি কল্পনা করলা, এখানে রেখে দিবা কাল্পনিক অবস্থা, আর কিছু না, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা SN2 মেথডটাও দেখলাম। তো স্বাভাবিকভাবে একটা কম্প্যারিজন কিন্তু চলে আসে। তো তোমাদেরকে ভাই এখন একটা PDF ফাইল দেখাবো। তোমাদেরকে এই PDF ফাইলটার মধ্যে খুবই চমৎকার ভাবে এইটার পুরো জিনিসটা লেখা আছে। ওকে, আমি একটু দেখি পিডিএফটা অন হয়েছে কিনা। ওকে, আমি এক্সপেক্ট করতে পারি পিডিএফটা এখন অন হয়ে গেছে। ওকে, এখন আমরা, চলো পুরো জিনিসটাকে একটা পার্থক্যের মতো যদি লিখে ফেলতে পারি, আমাদের শিখা হয়ে যাবে। SN1 কয় কি আণবিক? এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। SN2 তাহলে কি হবে? দুই আণবিক বা দ্বি আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। আচ্ছা, ওকে, তোমাদেরকে একটু হেল্প নিচ্ছি, একটু কমেন্টে লিখবা কোন আন্ডারলাইনটা ভালো দেখা যাচ্ছে। এখানে একটু মানে লেখাটায় নীলটা, লালটা না হলুদটা, কোনটাতে মানে তোমাদের স্ক্রিনে সুন্দর দেখাচ্ছে? যেহেতু লেখাগুলোর পিছনে একটা ছাপ পড়ে গেছে। রেড, রেড, ওকে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি রেডটা ইউজ করতেছি। ওকে, আচ্ছা, তোমরা চাইলে কিন্তু ভাইয়া জুম ইন জুম আউট করে দেখতে পারো, তাহলে যে আরেকটু জুম ইন করে রাখতে পারো চাইলে, যে ভাইয়া স্পষ্ট দেখতে চাচ্ছি। ওকে, ঠিক আছে। তো এই পুরো ব্যাখ্যাটা যদি আমরা চলে আসি, SN1 রিঅ্যাকশনে আমরা তার টাইটেলে বলছি সে হচ্ছে এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, তাহলে SN2 হচ্ছে দুই আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। আচ্ছা, SN1 এর ক্ষেত্রে লিখবো এই বিক্রিয়ার হার শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভরশীল। এখানে লিখবো অ্যালকাইল হ্যালাইড ও নিউক্লিওফাইল উভয়ের ঘনমাত্রার উপর নির্ভরশীল। SN1 বিক্রিয়াটির ক্রম 1। 1 ক্রম মানে কি? একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রা যেখানে নির্ভর করতেছে, বা এক মোল বিক্রিয়ক। বিক্রিয়াটি দ্বিতীয় ক্রমের। SN1 দুই ধাপে ঘটে, SN1 এক ধাপে ঘটে। SN1 কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় না? সৃষ্টি হয়। পোলার দ্রাবকে সহজে ঘটে SN1। SN2 এর জন্য ইজ ইট নেসেসারি আমাকে একটা পোলার দ্রাবক নিতে হবে? ইজ ইট নেসেসারি? নো।
আমি অপোলার দ্রাবক নিলেও কাজ হচ্ছে, কারণ এখানে চার্জ তৈরির কোনো সময়ই দেওয়া হচ্ছে না, কোনো চার্জ আলাদা করে দ্রবণে স্থিতিশীল অবস্থায় ঘুরবে না। ঠিক আছে, আয়নিত হওয়ার সুযোগও নাই, সময়ও নাই। এটা তুমি ফাস্ট প্রসেসে নিচ্ছ। ঠিক আছে, ফাস্ট প্রসেস, একই বিক্রিয়া, স্লো এন্ড ফাস্ট, নাথিং এলস। তাহলে অপোলার দ্রাবকেই এটা সহজে ঘটে যাবে। ইট ইজ নট নেসেসারি যে এটার জন্য আমার পোলার দ্রাবকই লাগবে, অপোলার দ্রাবকেও সেটা ঘটতে পারে। আচ্ছা, এবার আমরা চলে আসি বিক্রিয়াটির সক্রিয়তার ক্রম। এই সক্রিয়তা যাওয়ার আগে একটা কথা বলি, লঘু নিউক্লিওফাইলের উপস্থিতিতে হয়, গাঢ় নিউক্লিওফাইলের উপস্থিতিতে হয়। ঠিক আছে, ওকে। আর হ্যাঁ, শাহিন একটা প্রশ্ন আনসার লিখছে যে ভাইয়া এটা তো আসলে বোথ সলিউশন বলা যায়। ওকে, তো বলতেছে যে বোথ সলিউশন, হ্যাঁ বোথ সলিউশনই বলা যায়। আর এখানে অপোলারটা নেওয়াই ভালো, কারণ অপোলার অপোলারে দ্রবীভূত হয়, পোলার পোলারে দ্রবীভূত হয়। যে বিক্রিয়ায় চার্জ তৈরি হচ্ছে না তাকে আমরা অপোলার ক্যাটাগরিতে বলতে পারি। ঠিক আছে, আচ্ছা। এখন লঘু নিউক্লিওফাইলের উপস্থিতিতে গাঢ় নিউক্লিওফাইল বা স্ট্রং, তীব্র ঘনমাত্রার উপস্থিতিতে হয়। এই কথাগুলো আমরা লিখলাম। লাস্টে এবার আসি সক্রিয়তাতে। সক্রিয়তাতে এখানে একটা কথা বলতে হবে ভাইয়া, দেখো আমরা কিন্তু এখানে সময় দিচ্ছি না। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডটা যত পাতলা, আমি একটু আগেও বলছি যে এখানে কার্বন তো স্বাভাবিক sp3 সংকরায়ন দেখিয়ে বুঝতে পারতেছে, এখানে আশপাশে চতুস্থলকের আশপাশে কি আছে, হাইড্রোজেন আছে ছোট ছোট। এইখানে একটা বিশাল ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স থাকতেছে কিন্তু, অর্থাৎ ইন্টার নিউক্লিয়ার না, ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, বিশাল বড় ডিস্টেন্সের মধ্য দিয়ে OH এর অ্যাটাকটা পসিবল। ওকে, কিন্তু এই ঘটনাটাই যদি, যেহেতু আমি একটু দ্রুত যাচ্ছি, এই ঘটনাটাই যদি আমি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে ঘনমাত্রা বাড়ায় দিতাম, হয়তো 3 ডিগ্রির রিয়াকশন এত ফাস্ট হয়তো বা SN2 মেথডে হইতো না। এর কারণ হচ্ছে আমি যখন এখানে OH মূলক দিচ্ছি, একটু চিন্তা করে দেখো ভাই, এগুলোও এক একটা চতুস্তলক। ঠিক আছে, তাহলে এখানে একটু জায়গাটা কম, তাই না? ইন্টার আণবিক ডিস্টেন্স যদি এবার বলি, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, এখানে কিন্তু জায়গাটা কম। তাহলে এখানে কি বেশি বলো দেখি ভাইয়া, এটা ইজি না অ্যাটাক করার জন্য, এটা স্থানিক বাধাটা বেশি। আগের বার কি আমি একটা নরমাল কার্বনকে অ্যাটাক করছি? নো, আগের বার আমি একটা চার্জিত কার্বনের কাছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দিয়ে দৌড়ায় গেছিলাম। ঠিক আছে, হয়েছে সমযোজী বন্ধন, কিন্তু দৌড়ায় গেছে একটা নির্দিষ্ট বল দিয়ে। আচ্ছা, কিন্তু এখানে ভেজাল বেশি, আশপাশে ক্রাউড বেশি, স্থানিক বাধা বেশি। তাহলে স্থানিক বাধা যত বাড়বে, SN2 মেথডে বিক্রিয়া করার সম্ভাবনা তত কমে যাবে। তাহলে ঠিক উল্টাটা, SN1 এর উল্টাটা হচ্ছে SN2। নরমাল মিথাইল হ্যালাইড ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ইন কেস অফ SN2 মেথড। ঠিক আছে, ওকে। এই ছিল আমাদের SN1 SN2। কয়টা করে বৈশিষ্ট্য পড়াইলাম ভাইয়া? 8টা করে বৈশিষ্ট্য তোমাকে পড়াইলাম। ঠিক আছে, ওকে। এই 8টা বৈশিষ্ট্য কি কম ছিল? এই 8টা বৈশিষ্ট্য কম ছিল না। 8টা বৈশিষ্ট্য ছাড়াও 9 নম্বর একটা বৈশিষ্ট্য আছে, যেটা আমাদের সাস্টের প্রশ্নে চলে আসছিল। ঠিক আছে, ওকে। চলো, এই বৈশিষ্ট্যটা কি? এরকম একটা প্রশ্ন করা হয়েছিল যে নিচের কোনটি SN1 বিক্রিয়ার একটি বৈশিষ্ট্য নয়? এ ধরনের একটা প্রশ্ন আমাদের ভর্তি পরীক্ষায় আসছে। তো এই জিনিসটা একটু জ্যামিতির সাথে সম্পর্কিত, এরকম কিছু একটা। SN1 মেথডে যখন মাঝপথে কার্বোক্যাটায়নটা তৈরি হয়, সেটা দেখতে এমন ছিল, মানে এরকম একটা কার্বোক্যাটায়ন আমি যদি লিখি। ওকে, তো এই কার্বোক্যাটায়নটার বোথ সাইডই এমটি, অর্থাৎ দিস সাইড এন্ড দিস সাইড, অরবিটালের দুইটা ফেজই অ্যাভেলেবেল ছিল ফর অ্যাটাক। তো এখানে যে নিউক্লিওফাইলটা আসে, এটা সম্মুখ দিক দিয়েও আক্রমণ করতে পারে, কিংবা নিউক্লিওফাইলটা বিপরীত দিক দিয়েও আক্রমণ করতে পারে। সম্মুখ দিক দিয়ে যদি কেউ আক্রমণ করে, তখন তাকে বলা হয় হচ্ছে রিটেনশন। কি বলা হয় ভাইয়া? রিটেনশন। আর যদি কেউ বিপরীত দিক দিয়ে আক্রমণ করে, তখন তাকে বলা হয় হচ্ছে ইনভার্সন। ইনভার্ট মানে কি? বিপরীত করা না, ইনভার্সন। ঠিক আছে, তাহলে SN1 মেথডে রিটেনশন এবং ইনভার্সন, 50% রিটেনশন উৎপাদ পাওয়া যায়, 50% ইনভার্সন উৎপাদ পাওয়া যায়। 50% রিটেনশন, 50% ইনভার্সন। অর্থাৎ একটা তোমার ওই অরবিটালের সম্মুখবর্তী আক্রমণ হতে পারে, বিপরীতমুখী আক্রমণও হতে পারে, রিটেনশন এবং ইনভার্সন। ঠিক আছে, আর যদি দুই ধরনের প্রোডাক্ট পাবো, তাহলে 50% রিটেনশন উৎপাদ, 50% ইনভার্সন উৎপাদ। যদি এই মেথডে হয়ে থাকে, অর্থাৎ SN2 মেথডে আমরা দেখছি, SN2 মেথডে কোনো কার্বোক্যাটায়নের মধ্যে আক্রমণ করা হয় নাই। এটা জেনারেল একটা অ্যালকাইল হ্যালাইড। তো এই অ্যালকাইল হ্যালাইডটার শুধুমাত্র বিপরীত দিকটাই অ্যাভেলেবল, বা জ্যামিতিক গঠনটা পরিবর্তন হয়ে যাওয়ার একটা তোমার সুযোগ আছে। তো এইখানে শুধুমাত্র ইনভার্সন উৎপাদটা পাওয়া যায়। তো SN1 মেথডে রিটেনশন এবং ইনভার্সন উভয় ধরনের উৎপাদ পাওয়া যাবে। SN2 মেথডে শুধুমাত্র ইনভার্সন উৎপাদ পাওয়া যাবে। আই রিপিট, SN1 এ
রিটেনশন এবং ইনভার্সন উভয় ধরনের উৎপাদ পাওয়া যায়। SN2 তে ইনভার্সন উৎপাদ পাওয়া যায়, অর্থাৎ জ্যামিতিক গঠনটা সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। আই রিপিট, SN1 এ জ্যামিতিক গঠনটা অপরিবর্তিত থাকতে পারে, SN2 তে জ্যামিতিক গঠন অবশ্যই এবং অবশ্যই বিপরীত হয়ে যাবে। এর কারণ হচ্ছে তুমি যখন একটা চতুস্তলক লিখতেছো 3 ডাইমেনশনালি, এই যে ক্লোরিনটা, তুমি কিন্তু যখনই এই ধরনের রিয়াকশনে আক্রমণটা করতে আসবে, তখন কিন্তু সম্মুখ দিকটা কিন্তু দখলে। আক্রমণ করার জন্য অন্য কোন একটা দিক থেকে আসতে হবে, কারণ সামনের দিকটাতে একটা তড়িৎ ঋণাত্মক পরমাণু অটোমেটিকই আছে। যদি এখান থেকে ওয়েজ আক্রমণ করতে চায়, ক্লোরিন আর ওয়েজ এর মধ্যে বিকর্ষণ করে সরাই দিবে। সো এখানে আমরা যখন লিখবো, রিটেনশন মানে হচ্ছে সম্মুখ আক্রমণ, ইনভার্সন মানে হচ্ছে বিপরীত আক্রমণ, বিপরীত দিক থেকে আক্রমণ, বা যদি 3 ডাইমেনশনাল চিন্তা করি, উল্টা দিক থেকে আক্রমণ করা বা পিছন সাইড থেকে আক্রমণ করা। SN1 এ রিটেনশন এবং ইনভার্সন উভয় ধরনের উৎপাদ পসিবল, SN2 তে জাস্ট ইনভার্সন পসিবল, রিটেনশন পসিবল না। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে ভাইয়া, এইটা তো বই থেকে আছে, ওরা যে দিল প্রশ্নে, বইতে তারা বলছে জ্যামিতিক গঠনের পরিবর্তন আর অপরিবর্তন। এখন একটা জিনিসের সম্মুখ আক্রমণকে ইংরেজিতে যে রিটেনশন বলে, বিপরীত আক্রমণকে যে ইংরেজিতে ইনভার্সন বলে, এই কথাটা যদি স্টুডেন্ট না জানে কিভাবে অ্যান্সার করবে? তার মানে নিশ্চিতভাবে বলা যায় এটা একটা কঠিন প্রশ্ন ছিল ভর্তি পরীক্ষার জন্য। ঠিক আছে, ওকে। এখন চলো আমরা উদ্দীপকে চলে আসি। অনেক সময় একটা ডিবেট তৈরি হয়ে যায় যে এবার কি SN1 আসবে না SN2 আসবে, এরকম একটা ডিবেট চলে আসে। তো SN1 আসবে না SN2, কিন্তু এখন যেটা হয়, একটা কোশ্চেনের সেটে দুইটাই একসাথে চলে আসে। তার সবচেয়ে বড় প্রমাণ এই যে এখানে আমি সিলেট বোর্ডের একটা উদ্দীপক দিয়ে রাখছি নিচে, খুবই চমৎকার একটা উদ্দীপক। এই দেখো, আমি এক্স অক্ষে লিখছি হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এক্স অক্ষে অ্যালকাইল হ্যালাইড লিখছি, আর ওয়াই অক্ষে আমি বিক্রিয়ার হার বলতেছি, যে বিক্রিয়ার হার হচ্ছে ওয়াই অক্ষে। তো দেখো, এই বাস উদ্দীপক শেষ, এটাই উদ্দীপক। তো গ নাম্বারে প্রশ্ন করলো উদ্দীপকের বিক্রিয়াটির কৌশল আলোচনা করো, উদ্দীপকের বিক্রিয়াটির কৌশল আলোচনা করো। আচ্ছা, কি কৌশল হবে এটা বলো দেখি, উদ্দীপকটা দেখে কি বুঝলা, এটা কোন কৌশল? ওকে, তোমরা সবাই বলতেছো এটা SN1। কেমনে বুঝছো বলো দেখি? তোমরা বুঝলা 3 ডিগ্রির হারটা বেশি, 2 ডিগ্রির হারটা এরপরে 1 ডিগ্রির হারটা সবচেয়ে কম। তাহলে 3, 2, 1 বিক্রিয়ার সবচেয়ে ভালো দেখায় 3 ডিগ্রি কোন মেথডে? SN1 মেথডে 3 ডিগ্রি ভালো দেখায়, কারণ SN1 টার প্রসিডিওর কার্বোক্যাটায়নের মাধ্যমে, আর 3 ডিগ্রি সবসময় কার্বোক্যাটায়নের জন্যই বিখ্যাত। ঠিক আছে, আচ্ছা। চিন্তা করো, ঘ মার্কের কোশ্চেনটা আবার আরেক মজাদার। গতে করলো SN1, ঘ এর কোশ্চেন শুনো। উপরোক্ত উদ্দীপকের বিক্রিয়ায় যদি নিউক্লিওফাইলের ঘনমাত্রা বৃদ্ধি করে দেওয়া হয়, তাহলে বিক্রিয়াটির কৌশল কেমন হবে? কি বোঝা যায় বলো দেখি? ঘ নাম্বারটা হচ্ছে SN2। অর্থাৎ 7 মার্কের প্রশ্ন শুধু চলেই আসছে SN1 আর SN2 থেকে। ঠিক আছে, তখন SN1 এবং SN2 হবে, তখন তুমি গ্রাফটা উল্টা করে আইকা দিলা, 1, 2, 3 লেখলা এবং পুরো লেখাটা লিখে দিলা। এখন স্টুডেন্ট প্রশ্ন করলো, ভাই লিখবো কতটুক? আনসারটা আমার কাছে অত্যন্ত সহজ। দেখো ভাইয়া, কতটুক লিখবো এটার আনসারটা শুনে যাও। এই যে নোট খাতায় কি আছে, SN বিক্রিয়াটা এখান থেকে লেখা না, এখান থেকে শুরু, এই পেজ, এই পেজ, এই পেজে এসে থেমে যাবা। তুমি যা শোনো ভাইয়া, 7 মার্কের জন্য তুমি যা জানো তোমার সকল কিছু লেখা দিবে এখানের মধ্যে, সুন্দর মতো SN1 SN2। কিন্তু হ্যাঁ, পার্থক্য না আসলে তোমার আর এরকম পার্থক্য দেওয়ার দরকার নাই। তবে তুমি যেটা করতে পারো, SN1 এর জন্য সব SN1 এর ব্যাখ্যাগুলো লেখলা, SN2 এর জন্য সব SN2 এর ব্যাখ্যাগুলো লেখলা, দেখে দেখে সুন্দর মতো খাতায় তুলে রাখবে এটা। ঠিক আছে, একদম প্রত্যেকটা লাইন এখানে কারেক্টলি লেখা আছে। ওকে, তাহলে আমরা SN1 SN2 বুঝি। এমসিকিউ জায়গায় চলে আসি। এমসিকিউ তে স্টুডেন্টরা একদম মোটামুটি 10-15 সেকেন্ডে এগুলো আনসার দেওয়া যায়। একটি অ্যালকাইল হ্যালাইড 2 ধাপে অ্যালকোহলে পরিণত হয়, অ্যালকাইল হ্যালাইডটি নিচের কোনটি হওয়ার সম্ভাবনা বেশি? তুমি অপশন থেকে খুঁজে বের করবা। 3 ডিগ্রি, 2 ধাপ, SN1, আনসার 3 ডিগ্রি। একটি অ্যালকাইল হ্যালাইড পোলার দ্রাবকের উপস্থিতিতে অ্যালকোহলে পরিণত হয়, অ্যালকাইল হ্যালাইডটি নিচের কোনটি? 3 ডিগ্রি। 3 ডিগ্রি চুনার উপায় কি ভাইয়া, মনে আছে তো না? তোমরা এই কোশ্চেনটা ভুল করছো, আমি অত্যন্ত দুঃখিত হয়েছি যখন তোমরা মেইন পরীক্ষায় এটা ভুল করলা। 3 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি। 3 ডিগ্রি চুনার উপায়, কার্যকরী মূলক এবং শাখা একই নাম্বারে রিপিট করা মানে 3 ডিগ্রি। কার্যকরী মূলক 1 নাম্বার কার্বনে 1 ডিগ্রি, 1 নাম্বার বাদে অন্য যে কোনো কার্বনে কার্যকরী মূলক 2 ডিগ্রি। 2 মিথাইল 2 ক্লোরো, এগুলো 3 ডিগ্রি। 3 ক্লোরো 3 মিথাইল হেক্সেন 3 ডিগ্রি। ঠিক আছে, 2 মিথাইল 1 ক্লোরোপ্রোপেন, এই যে 1 ক্লোরো, এটা 1 ডিগ্রি হয়ে গেল, আর কিছু বলার নেই, 1 ডিগ্রি হয়ে গেল। ওকে, ঠিক আছে, তাহলে তুমি 3 ডিগ্রি পারবা। এখন অনেকে বলে ভাইয়া একটা অ্যালকাইল হ্যালাইড 2 ডিগ্রি,
এটা SN1 দিবে না SN2 ভালো দিবে? এই কোশ্চেনটা কিন্তু পুরো কোশ্চেনটা তোমার সম্পূর্ণ করাই হয় নাই, কোশ্চেনটা হয়ে গেছে আংশিক। তোমাকে এই কথা বলতে হবে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেহেতু মানে SN1 এবং SN2 মেথড, দুই মেথডেরই মাঝ বরাবর পড়তেছে, ইট ডিপেন্ডস অন দা কনসেন্ট্রেশন অফ দা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলের ঘনমাত্রা বাড়ায় দিলে সে হবে SN2, কমায় দিলে হবে SN1। কমপ্লিটলি ডিপেন্ড অন নিউক্লিওফাইল, আর কিচ্ছু না। ঠিক আছে? কি আমি কিন্তু একবারও বলি নাই যে 3 ডিগ্রি SN2 মেথডে বিক্রিয়া দিবে না, আমি একবারও কিন্তু এই কথাটা বলি নাই। 3 ডিগ্রি SN2 বিক্রিয়া অনেক স্লো রিয়াকশন দিতে পারে, বিক্রিয়ার হার একেবারেই কম বলা যায়। ঠিক আছে? ওকে, একটা পুরনো কথায় নিয়ে যাব, উডস বিক্রিয়া। যাদের নোট খাতায় উডস বিক্রিয়াটা তোলা আছে, ওইখানে খুঁজে বের করবা 2 লাইন লেখার মতো জায়গা আছে কিনা, থাকার কথা বর্ডারের সাইড দিয়ে নোট খাতার উপরে নিচে। নোট খাতায় যে দেখবা উডস বিক্রিয়াটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে 1 টুকরা সোডিয়াম ধাতু। ঠিক আছে? সোডিয়াম ধাতু যেখানে ব্যবহার হয়েছে, বুঝতেই পারতো সেটা অত্যন্ত সক্রিয় একটা জিনিস, এটা তো ধাতু, তাই না? তুমি চাও আর না চাও এই বিক্রিয়া সোডিয়ামের দ্বারা নিয়ন্ত্রণ হবেই ভাইয়া। তুমি কি কোনোদিন সোডিয়ামকে আটকে রাখতে পারবে একটা পাত্রে, যে সোডিয়াম তুমি বিক্রিয়াটা করো না, অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রা বাড়ায় দিচ্ছি? সোডিয়াম তো ধাতুর টুকরা। তাহলে উডস বিক্রিয়া একটি SN2 মেথড, উডস বিক্রিয়া একটি SN2 মেথড। আমি কি পারতাম না তোমাকে উডস বিক্রিয়া এই লাইনটা পড়ায় দিতে? অনেকে করতো এই কাজটা। কেন আমি লিখবো এটা SN2 মেথড? তুমি তো জানোই না SN2 কি। আজকে তুমি জানো SN2 কি, তাহলে লিখবা উডস বিক্রিয়া একটা SN2 মেথড। কোথায় লিখবে এই লাইনটা? এখানে লিখবা না, এই চ্যাপ্টারে লিখলে এটা শেখা হবে না, উডস বিক্রিয়ার লাইনে লিখে রাখবা, কারণ এখন তো তুমি জানো SN2 কি জিনিস। সেকেন্ডলি, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়া সবচেয়ে কম সক্রিয়তা প্রদর্শন করে। এই 2টা লাইন লিখে দিবা। নিচের কোনটি উডস বিক্রিয়া অংশগ্রহণ করে না, বা নিচের কোনটি উডস বিক্রিয়াতে অংশগ্রহণ করতে চাবে না, এই ধরনের প্রশ্নের আনসারে খুঁজে বের করবা অপশনে 3 ডিগ্রি আছে কিনা। ঠিক আছে? ওকে, ফার্স্ট মেথড SN2, স্লো মেথড SN1। সবার কি ক্লিয়ার কনসেপ্ট? ওকে, ঠিক আছে। এবারে আমরা আসবো হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়াতে। ফার্স্টে শিখলাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়া, এখন আমরা শিখবো হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়া। পুরনো কিছু কনসেপ্ট এখন কাজে লাগবে, তোমাদেরও কিছু জিনিস এখন পুরনো জিনিস আবার রিভাইজ দেওয়াবো আর কি। দেখো, অপসারণ বিক্রিয়া, প্রতিস্থাপন ছাড়াও অ্যালকাইল হ্যালাইডের মধ্যে অপসারণ বিক্রিয়া করার একটা প্রবণতা আছে। অপসারণের ইংলিশ হচ্ছে এলিমিনেশন। কি রিয়াকশন? এলিমিনেশন রিয়াকশন। ওকে, আচ্ছা, তো দেখা যাক এলিমিনেশন রিয়াকশনটা কিভাবে হয়ে থাকে, কিংবা কি কি জিনিসটা এটার উপরে নির্ভর করে থাকে আর কি। আচ্ছা, OH মাইনাস এটা একটা ক্ষার। OH মাইনাস ক্ষার, আমরা OH মাইনাস কে ক্ষার লুইসের সংজ্ঞা অনুযায়ী বলতে পারি যে এমন কেউ যে কিনা, এমন কেউ যে কিনা মুক্ত জোড় ইলেকট্রন দিতে পারতেছে, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা লুইসের ক্ষার বলতে পারি। এমন কেউ যে কিনা মুক্ত জোড় ইলেকট্রন দিতে পারে, ঠিক আছে, দ্রবণে দিতে পারে, তাকে আমরা লুইসের ক্ষার বলতে পারি। এখন কথা হচ্ছে যে আমি যদি বলে থাকি মিথক্সাইড আয়ন, মিথক্সাইড, ওই অক্সিজেনের সাথে হাইড্রোজেন না থেকে আমি বললাম অক্সিজেনের সাথে মিথাইল মূলক আছে, মিথাইল মূলক কি কাজ করে? পার্শ্ববর্তী নিউক্লিয়াসের দিকে ইলেকট্রন ঘনত্ব পুশ করতে পারে, তাই তো? ইন্ডাকটিভ ইফেক্ট আছে তার মধ্যে, তাই না? পুরনো কথাবার্তা। তাহলে অক্সিজেনের ইলেকট্রন ঘনত্ব আরো বাড়বে এবং তার ক্ষারধর্মিতা কি হবে? আরো বাড়তে পারবে। তাহলে কেন এই কথাটা বলে নিচ্ছি, আমরা একটু পুরনো বেসিকে চলে গেলাম, অধ্যায় 4-এর, যে OH এর তুলনায় জৈব বিক্রিয়া যদি কথা আমরা বলি, OH এর তুলনায় জৈব বিক্রিয়ায় মিথক্সাইড আরো বেশি ভালো ক্ষার হবে, ইথক্সাইড তার থেকে আরো ভালো ক্ষার হবে। মিথক্সাইড, ইথক্সাইড এগুলো কি জৈব বিক্রিয়ায় হাইড্রক্সিল থেকে বেটার চয়েস। ঠিক আছে? ওকে, তো এই কথাটা এখন বলে রাখলাম, এর আলোকে আমরা কিছু কথাবার্তা বলবো। একটা অ্যালকাইল হ্যালাইড নেওয়া হচ্ছে, অপসারণ বিক্রিয়া স্টার্ট করলাম, ঠিক আছে, একটা অ্যালকাইল হ্যালাইড।
অ্যালকাইল হ্যালাইডটার নাম হচ্ছে 2-ক্লোরোবিউটেন। 2-ক্লোরোবিউটেনের সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব এজ এ নিউক্লিওফাইল। শুধু একটা পরিবর্তন আনবো আমি। নরমালি আমি এখানে অ্যাকুয়াস লিখি, বাট আমি এখানে লিখবো হচ্ছে ALC। হোয়াট ইজ ALC? ALC মিন্স অ্যালকোহলিক, অ্যালকোহলীয়। তুমি এখানে দ্রাবকটা চেঞ্জ করে ফেললা, পোলার দ্রাবকই নিলা, ঠিক আছে, নো ডাউট ইট ইজ এ পোলার দ্রাবক, বাট পোলারটা নেওয়ার পরেও তুমি এখানে পানি বাদ দিয়ে অ্যালকোহলের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে গুলে নিলা। সোডিয়াম হাইড্রোক্সাইড তো একদম ট্যাবলেটের মতো পিচ্ছি পিচ্ছি পিছলা পিছলা একটা জিনিস, এটাকে তুমি অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত করে নিলা একটাই কারণে। এই কারণটা হচ্ছে ক্ষার ধর্মিতা বাড়ায় দেওয়ার জন্য, আর কিছু না। কারণ মাত্রই আমরা শিখলাম অ্যালকোহলে অ্যালকক্সি মূলক পাওয়া যায়, আর অ্যালকক্সি মূলক কি করতে পারে? অ্যালকক্সি মূলক ক্ষার ধর্মিতা বাড়ায় দিতে পারে। আচ্ছা, তো এখানে যে বিক্রিয়াটা হবে ভাইয়া, তুমি যদি অ্যালকোহলীয় দ্রবণ দাও, যেহেতু আমাদের চ্যাপ্টারটার নাম অ্যালকাইল হ্যালাইড, অবশ্যই প্রতিস্থাপন তো প্রথমে হবেই, নো ডাউট। ক্লোরিন এখান থেকে চলে যাবে, OH এখানেই অ্যাটাক করবে, যেখান থেকে কার্যকরী মূলক চলে যাবে ওখানেই অ্যাটাক করবে ভাইয়া। জিনিসটা এমনই হবে, প্রথমে এমনই হবে, কিন্তু চোখের পলকে আরেকটা জিনিস ঘটে যাবে। আমরা কি বলছি? আমরা OH এর কে একটা সাপোর্টিভ রিয়াজেন্ট দিয়ে দিছি। OH কে সাপোর্ট করার জন্য এখানে অ্যালকক্সি মূলক আছে, অর্থাৎ OH এর ক্ষার ধর্মিতা বেশি। এই অবস্থায় এই বিক্রিয়ায় অপসারণ বিক্রিয়া ঘটে যাবে। কি ঘটে যাবে ভাইয়া? অপসারণ বিক্রিয়া ঘটে যাবে। OH এসে এখান থেকে এই বডি থেকে প্রোটন নিয়ে চলে যাবে। অপসারণ মানে কি? কাউকে নিয়ে বের হয়ে চলে যাওয়া। আর জৈব রসায়নে যে ছোট ছোট অণুগুলো অপসারণ হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পানি। সবার আগে হচ্ছে পানির অপসারণটা, এরপরে আছে হচ্ছে কার্বক্সিল আয়নের অপসারণ, এরপর আছে হচ্ছে মনে করো হাইড্রোজেনের সাথে হ্যালোজেন চলে যাওয়া। এগুলো হচ্ছে খুব ছোট ছোট কিছু অপসারণের কনসেপ্ট। পানি, প্রশ্ন হচ্ছে কোনখান থেকে পানি যাবে? এই এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে। প্রোটন কোনখান থেকে যাবে? তো সায়েন্টিস্ট সাইজেফ একটা সমাধান দিয়ে দিলেন। এখানে জৈব রসায়নে আমরা যেমন মার্কোনিকোভের নিয়ম পড়ছি, তেমনি আজকে আমরা শিখতেছি হচ্ছে সায়েন্টিস্ট সাইজেফ এর নিয়ম। সায়েন্টিস্ট সাইজেফ বলছেন এইটা হচ্ছে আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটা বিটা কার্বন, এটা গামা কার্বন। ঠিক আছে, কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে বলে আলফা কার্বন, আলফার ইমিডিয়েট পাশের গুলা বিটা, বিটার পাশেরটা গামা। যেই বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে, আই রিপিট, যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকেই প্রোটনটা অপসারিত হবে। আলফা কার্বন থেকে OH তো চলে যাবেই, মাস্ট বি চলে যাবেই। আর যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেন চলে গিয়ে তোমার অ্যালকিন তৈরি হবে। কেন অ্যালকিন তৈরি হবে দেখা যাচ্ছে, এই জিনিসটা আনচেঞ্জ থাকবে, CH3, পানি চলে যেতেছে এখান থেকে, CH এর মতো থাকলো, এইখান থেকে যদি হাইড্রোজেন চলে যায় CH আনসারটা হবে বিউটিন 2, এবং এটাই হবে আমার মূল উৎপাদ। বিউটিন 2 80%, এটা হবে আমার মূল উৎপাদ। কোশ্চেন হচ্ছে ভাইয়া, এই যে এইটা যেটা, এই কার্বন থেকে, এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে না? যাবে তো। এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন গেলে আনসারটা আসবে হচ্ছে আমার বিউটিন 1, এটা হবে আমার গণ উৎপাদ, অর্থাৎ 20%। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে সাইজেফ নীতিটা শুনো আগে, আমি 3 থেকে 4 বার রিপিট করব, নো ডাউট তোমরা বুঝবা, চিন্তার কোনো কারণ নেই। যাদের একটু কানেকশন ওঠানামা করছে আবার মনোযোগ দাও। অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় কোস্টিক সোডার বিক্রিয়া করলে অ্যালকাইল হ্যালাইডের যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেইখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে মূল উৎপাদ অ্যালকিনটি তৈরি হয়। ইহাই সাইজেফ নীতি। আই রিপিট, অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় কোস্টিক সোডার বিক্রিয়ার সময়, কোন মেথড এটা? অ্যালকোহলীয় কোস্টিক সোডার বিক্রিয়ার সময় অ্যালকাইল হ্যালাইডের যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেইখান থেকে হাইড্রোজেন অপসারিত বা প্রোটন অপসারিত হয়ে মূল অ্যালকিনটি তৈরি হয়। ইহাই বিজ্ঞানী সাইজেফ নীতি। সাইজেফ, টিটা উইথড্র থাকে তার নামে, সাইডজেফ দেখতে মনে হয়, বাট সাইজেফ, সায়েন্টিস্ট সাইজেফ নীতি। খুবই খুব ইম্পর্টেন্ট নিয়ম, অনেকবার ব্যবহার হবে, আগামী সকল চ্যাপ্টার এটার ব্যবহার আছে, সাইজেফ নীতি। ঠিক আছে, ওকে। তাহলে আসলে এই যে তোমাকে আমি স্লো প্রসেসে ব্যাপারটা দেখাইছি, ব্যাপারটা কিন্তু একদম এমন না, ব্যাপারটা হবে একদম র্যাপিড। অর্থাৎ
এই জিনিসটা কি হবে সহজ ভাষায় এবার বলে দিই। সোডিয়াম হাইড্রোক্সাইড নিছো, কি দ্রাবক নিছো, অ্যালকোহলীয় দ্রাবক নিছো না, নেওয়ার সাথে সাথে তাপ দিলা, সোডিয়াম ক্লোরিনকে নিয়ে চলে যাবে, ওএইচ টা এসে এইখান থেকে একটা প্রোটন নিয়ে চলে যাবে, একদম র্যাপিড রিয়াকশন। ওএইচ টা বসতে বসতেই প্রোটন নিয়ে এখান থেকে চলে যাবে। তাহলে এই বিক্রিয়াকে কি বিক্রিয়া বলা যায়? ভাইয়া প্রতিস্থাপন তো হচ্ছে হচ্ছে, পাশাপাশি অপসারণও হয়ে যাচ্ছে, কিন্তু আমি মূল প্রোডাক্টটা কিসের বেসিসে পাইলাম? অপসারণের বেসিসেই পাইলাম। এই জন্য এই বিক্রিয়াটার অপসারণ বিক্রিয়া নামে পরিচিত। তুমি হয়তো আমাকে বলো, ভাই আপনি না বললেন অ্যালকাইল হ্যালাইডের সকল বিক্রিয়া নিউক্লিওফিলিক প্রতিস্থাপন? হ্যাঁ, নিউক্লিওফাইল তো আসতেছে, এটা তো আমি মানা করতেছি না। ইন এডিশন, একের ভেতর দুই আর কি, নিউক্লিওফাইল আসলো, হ্যালোজেন চলেও গেল, এর পাশাপাশি নিউক্লিওফাইলটা একটা প্রোটন নিয়েও আবার চলে গেল। তাহলে প্রতিস্থাপনও হলো, অপসারণও হলো, দুটেই হলো, চলে গেছে, দুইবার চলে গেছে। এটাকে বলা হয় হচ্ছে অপসারণ বিক্রিয়া। ঠিক আছে, ওকে। যখন তোমাদের মার্কভ নিকভ পড়াইছিলাম ভাইয়া, একটা প্রশ্ন করছিলাম কেন, এখনো আমি আবার সেম প্রশ্নটাই করব। ঠিক আছে, বুঝলাম বিজ্ঞানী সাইজেফ এই কথাটা বলছেন, আওয়ার কোশ্চেন ইজ ওয়াই, কেন? একটু পুরনো কনসেপ্টে চলে যেতে হবে। সবাই স্থিতিশীলতা অর্জন করতে চায় ভাইয়া, সবাই। এটা 80%, এটা 20%। আচ্ছা, ওকে। কোন অ্যালকিনটি অধিক স্থিতিশীল? সবাই একটু কমেন্টে লিখতে হবে। তোমাদের কি আমি পড়াইছি? বলছিলাম অ্যালকিনের স্থিতিশীলতা মগজের মধ্যে ঢুকায় রাখতে। কোন অ্যালকিনটি অধিক স্থিতিশীল? ওকে, থ্যাংক ইউ সো মাচ, তোমরা মনে রাখছো, আমি অনেক খুশি হয়েছি। অনেক ব্যাচে যখন পড়াই, যখন জিজ্ঞাসা করি যে কোন অ্যালকিনটি অধিক স্থিতিশীল, ভুলেই যায়। তোমরা যে মনে রাখছো আমি খুব থ্যাঙ্কফুল এটার জন্য। যে অ্যালকিনের বিটা হাইড্রোজেন সংখ্যা বেশি, ওই অ্যালকিনটি বেশি স্থিতিশীল। দেখো ভাইয়া, তোমাকে আমি দোতলা বাড়ি আর তিনতলা বাড়ি দুইটা অফার করলাম, সেম প্লেস, পাশাপাশি বাসা, তুমি কিন্তু ভাইয়া তিনতলাতে যাবা। স্থিতিশীলতা, মানি, স্থিতিশীলতা যে কোনো বিভাগে চিন্তা করো না কেন, এই বিউটিন ওয়ান অন্য কারো দ্বারা আক্রমণ হওয়ার প্রবণতা বেশি, এই বিউটিন টু অন্য কারো দ্বারা আক্রমণ হওয়ার প্রবণতা অ্যাটলিস্ট বিউটিন ওয়ান থেকে কম। আমি আবারও বলতেছি, যারা এটা বুঝতেছো না ভাই, আমি মনে করাই দিই, পুরনো পড়া, পুরনো পড়া কিন্তু ভুললে অনেক সময় কি, যে পড়াচ্ছে তারও মজা নষ্ট হয়ে যায়। এখন এখানে যদি একজন অডিয়েন্স এমন থাকো যে এটা ভুলে গেছো, তার উদ্দেশ্যে আমি বলতেছি, এই অ্যালকিনটা আর এই অ্যালকিনটা দুজনেরই একটা স্থিতিশীলতা থাকতে পারে, কে বেটার আর কি, কে কার থেকে বেটার। আচ্ছা, কার্যকরী মূলক, এটা হচ্ছে আলফা কার্বন, এই আলফা কার্বন, এই যে আলফা কার্বন। কার্যকরী মূলক কিন্তু এটাকে বলে, কার্যকরী মূলকের পাশের কার্বনকে বলে আলফা কার্বন। আলফা কার্বনে হাইড্রোজেন সংখ্যা যত বেশি, অ্যালকিনটির স্থিতিশীলতা তত বেশি। এখন তোমাদের একটা মজা দিই, যাদের সাইজেফ নীতির প্রথম নিয়মটা মুখস্থ করতে কষ্ট লাগবে, তাদের একটা শর্টকাট বলে দিই। অ্যালকাইল হ্যালাইড যখন অ্যালকোহলীয় কোস্টিক সোডার সাথে বিক্রিয়া করে, তখন অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অধিক স্থিতিশীল অ্যালকিনে পরিণত হয়। ইহাই সাইজেফ নীতি। এখন তোমাদের থেকে একটু ভোট নি, এমনি জাস্ট ক্লাসে ফানের জন্য। প্রথমটা লিখতে লিখবা না দ্বিতীয়টা লিখবা? কার কোনটা পছন্দ হয়েছে? একজন লিখতেছে প্রথমটাই নাকি বেশি পছন্দ হয়েছে। বাহ, তাহলে তোমার আর কারো কারো সেকেন্ডটা। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাদের কেন এই ভোটটা আমি নেওয়াচ্ছি বলি, কারণ এখন তোমাদের একটা ঝটকা দিব, তোমরা দুইটাই লিখবা। কারণ পরেরটা হচ্ছে আধুনিক বইগুলার আধুনিক মেথড আর কি। আধুনিকে এই কথাটা লেখছে যে অধিক স্থিতিশীল, আগেরটা সনাতন মেথড। অ্যালকাইল হ্যালাইডকে যখন অ্যালকোহলিক কোস্টিক সোডার সাথে বিক্রিয়া করা হয়, তখন আলফা কার্বন থেকে হ্যালোজেন এবং বিটা কার্বন থেকে, যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে মূল উৎপাদটি তৈরি হয়। ইহাই বিজ্ঞানী সাইজেফ নীতি। আলফা কার্বন থেকে কে যাবে? হ্যালোজেন যাবে। বিটা কার্বন থেকে যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকে সেইখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে মূল উৎপাদটি তৈরি হবে। এটা হচ্ছে ফার্স্ট নিয়ম। কারো যদি এটা মনে না থাকে, শুধু সেকেন্ডটা, সেটা হচ্ছে, যেহেতু 4 মার্কের জন্য আসবে, খাতাটা ভরাট করার জন্য সবই লিখতে হবে। আর সেকেন্ড রুলসটা হচ্ছে, অ্যালকাইল হ্যালাইডের সাথে কোস্টিক সোডার উপস্থিতি, অ্যালকোহলীয় কোস্টিক সোডার উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে অধিক স্থিতিশীল অ্যালকিনটি উৎপন্ন হয় অপসারণ বিক্রিয়ার মাধ্যমে। ইহাই সাইজেফ নীতি। ঠিক আছে, একদম এক লাইন, আগেরটা 2 লাইন, এটা 1 লাইন। চো, ঠিক আছে, তোমরা এটা বুঝছো, বুঝলাম, কিন্তু যে আমার সেই পুরনো কথা বুঝলে হবে না, পরীক্ষায় পারতে হবে। চলো, পরীক্ষায় কিভাবে আসবে? পরীক্ষায় আমরা
একটা 3 ডিগ্রি প্রতিসম অ্যালকাইল হ্যালাইড নিয়ে একটা উদাহরণ দিতে পারি। 3 ডিগ্রি আবার প্রতিসম, প্রতিসম কেন বলতেছি? তোমরা যদি বুঝে থাকো একটু বলো দেখি। আচ্ছা, এটা আলফা কার্বন, এটা বিটা, এটা বিটা, এটা বিটা, এই যৌগটার নাম 2-ক্লোরো-2-মিথাইল-প্রোপেন, ঠিক আছে? ওকে, এইখান থেকে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অ্যালকোহলীয় দ্রবণ দাও, মানে অ্যালকোহলীয় দ্রাবকের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করো, উৎপাদ কি একটা পাবা না দুইটা পাবা? এই আনসারটা দাও খালি, উৎপাদ কি একটা না দুইটা? দেখো ভাইয়া, সব বিটা কার্বনেই একই সংখ্যক হাইড্রোজেন আছে, তাহলে ঘুরে ফিরে তুমি যেখান থেকেই সরানো কেন অ্যালকিনটার নাম তো একটাই, প্রোডাক্ট একটাই। এই প্রশ্নটাই যখন বা বিশ্বাস করো মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিবে, একটা স্টুডেন্ট শুধু সাইজে বোর্ডের জন্য যে পড়ে গেছে সে আটকে যাবে। কেন বলতেছি, কোশ্চেনটা খুব সুন্দর করে থ্রু করো, তুমি নিজে দেখো মজা পাবে, একটা জিনিস শিখলা ভাল লাগবে। নিচের কোন অ্যালকাইল হ্যালাইডটির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় শুধুমাত্র একটি উৎপাদ তৈরি হবে? তোমার কত সেকেন্ড লাগবে আনসারটা বের করতে? অনলি 5 সেকেন্ড, কারণ তুমি তো অপশন দেখিয়ে দাগা দিবা 2-ক্লোরো-2-মিথাইল, 3 ডিগ্রি প্রতিসম। 3 ডিগ্রি দেখবা অপশনে, অপশনে 3 ডিগ্রি দেখবা একটাই দেওয়া আছে, বেশি দেওয়া নেই। যদি দুইটা দেওয়া থাকে প্রতিসম বের করতে তো আর কতক্ষণ লাগবে আর, তাই না? বা আঁকতে যতক্ষণ লাগে, ঠিক আছে? ওকে, এখন কথাটা বুঝো যারা এটার প্রমাণটা দেখতে চাও, আমি বলতেছি ভাইয়া, তুমি মনে করো এইখান থেকেই সরাইলা, তাহলে ঘটনাটা শিখো কিন্তু ভাইয়া। এখান থেকে হাইড্রোজেন চলে গেলে H2C দিয়ে দিলা দ্বিবন্ধন, ক্লোরিন তো চলে যাইতেছেই নিশ্চিত, বাকি থাকে শুধু এরা। মানে আমি কি কাজ করব বলো দেখি, একটা অ্যালকাইল হ্যালাইড থেকে ক্লোরিন সরাই দিব, আর একটা হাইড্রোজেন সরাই দিব, একটা দ্বিবন্ধন বসাই দিব, এটাই হচ্ছে আমার আমার কাজ। এই যৌগটা যেটা ভাইয়া তোমাদের চোখের সামনে লিখলাম, তার নাম হচ্ছে 2-মিথাইল-প্রোপেন। 2-মিথাইল-প্রোপেন। কেউ যদি এখন বলো যে না ভাই আমি উপরের কার্বনটা থেকে সরাবো, উপরের কার্বন থেকে সরাবো, তাহলে আমি তোমাকে দেখাচ্ছি যে জিনিসটা যে আসলেই একই, তোমাদের প্রমাণটা দেখাই দিই, তোমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসুক। সাপোজ আমি এই বিটা কার্বন থেকে সরাবো হাইড্রোজেন, তাহলে অ্যালকিনটা তৈরি হবে উপরে। আচ্ছা, এই যৌগটার নামও তুমি কি সেম কথাই বলবা না? 1 2 3, 2-মিথাইল-প্রোপেন। ক্লিয়ার ব্যাপারটা? ওইটাও 2-মিথাইল-প্রোপেন, এটাও 2-মিথাইল-প্রোপেন, তাহলে আমি একটাই পাচ্ছি সবসময়। ওকে, ঠিক আছে। এবার ক্লাস প্র্যাকটিস হিসেবে তোমাদের উদ্দেশ্যে একটু রিকোয়েস্ট করব, যদি আশপাশে খাতা কলম না থাকে, একটু একটা খাতা একটা কলম ম্যানেজ করে একটা পেজ, ক্লাস প্র্যাকটিসটা না হলে তোমাদের থেকে আউটপুটটা আমি আনতে পারবো না। আইইউপ্যাক নামগুলো লিখবা আনসারের, বলেই দিচ্ছি আনসার দুইটা, নো প্রবলেম। আনসার দুইটা আইইউপ্যাক আনসার গুলা কমেন্টে লিখবা সবাই।
ওকে, তো তোমাদের আনসার সবার আনসার গুলো দেখলাম, খুব সবাই অলমোস্ট সবাই পারফেক্ট লেখছো। আচ্ছা, তো আমাদের রিঅ্যাকশন আনসার গুলো যদি আমরা একটু লিখতে পারি, খুব সহজেই আমরা জিনিসগুলো একটু বলতে পারবো। প্রথমে একটু চিন্তা করি, এটা হচ্ছে আমাদের আলফা কার্বন। আচ্ছা, এইটা হচ্ছে বিটা কার্বন, এটা বিটা, আর এটা বিটা কার্বন, এটা গামা কার্বন। দুই ধরনের বিটা কার্বন এখানে আছে, একটাতে হাইড্রোজেন সংখ্যা 2টা, একটাতে হাইড্রোজেন সংখ্যা 3টা। তো মূল উৎপাদটা তৈরি হবে হচ্ছে এই বিটা কার্বন থেকে। ঠিক আছে, তাহলে 2 মিথাইল বিউটিন 2, এটাই হবে আমার 80%, মানে মুখ্য উৎপাদ। এভরি টাইম পার্সেন্টেজ মুখস্থ করার দরকার হয় না, মুখ্য উৎপাদ ঘটাতে দরকার। আর এখান থেকে যদি সরায় দাও তাহলে H2C, দ্বিবন্ধন C, CH3, CH2, CH3, 2 মিথাইল বিউটিন 1, 2 মিথাইল বিউটিন 1, 2 মিথাইল বিউটিন 2। ঠিক আছে, বাস এই হচ্ছে আমাদের আনসার। তো আমরা মোটামুটি পারি এখন। আচ্ছা, আচ্ছা, অপসারণ বিক্রিয়াও চেনা গেল। এখন আমরা চলে যাব হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের কিছু অ্যাপ্লিকেশন ভিত্তিক বিক্রিয়া, মানে আমরা কি কি জিনিস তৈরি করতে পারি অ্যালকাইল হ্যালাইড থেকে, আরো জিনিস আমরা এখন শিখবো। চলো। 3 নম্বর বিক্রিয়া গেলাম। 1 নম্বর বিক্রিয়া ছিল জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 নম্বর বিক্রিয়া ছিল অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন 3 নম্বর বিক্রিয়া হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যামোনিয়া প্রস্তুতি, সরি অ্যামিন প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যামিন প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যামিন প্রস্তুতির জন্য 2টা মেথড আছে, কার্বন সংখ্যা সমান রেখে কিংবা কার্বন সংখ্যা বৃদ্ধির মাধ্যমে। আই রিপিট, কার্বন সংখ্যা সমান রেখে কিংবা কার্বন সংখ্যা বৃদ্ধির মাধ্যমে। প্রথমটা হচ্ছে কার্বন সংখ্যা সমান রেখে। এটা হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইড, সিম্পলি আমি বিক্রিয়া করতেছি অ্যামোনিয়ার সাথে। একদম সহজ জিনিস। অ্যামোনিয়াতে নিউক্লিওফাইল অংশটা কোনটা? NH2 আর হাইড্রোজেন। অ্যামোনিয়াকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি চাইলে। নিউক্লিওফাইল আক্রমণ করবে এখানে, হ্যালোজেন এখান থেকে চলে যাবে, প্রতিস্থাপিত হবে, আর এর সাথে তৈরি হবে NH2 যুক্ত হবে, আর HX আলাদা হয়ে যাবে। মানে একদম সোজা বাংলায় তুমি চোখের সামনে যা দেখো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রন আকর্ষী সংযোজন, এই জিনিসগুলো শেখার একটাই উদ্দেশ্য। একটা ছাত্র বা একটা স্টুডেন্ট যেটা করবে, দেখেই বুঝে ফেলতে পারবে যে ভাঙতেছে কোথায় আর কানেকশনটা কে হচ্ছে। অ্যামিন পেতে চাও, সুতরাং অ্যামিনেরই কোন একটা জাতক লাগবে রিঅ্যাকশন করানোর জন্য। অ্যামিনের জাতক হচ্ছে অ্যামোনিয়া, বা অ্যামোনিয়া এর জাতক হচ্ছে অ্যামিন, একই কথা। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করলাম, অ্যামিন তৈরি হলো। এটা হচ্ছে কার্বন সংখ্যা সেম রেখে, এখানে কার্বন সংখ্যা নিয়ে কোনো আর্গুমেন্ট নাই। দ্বিতীয় কথাটা হচ্ছে কার্বন সংখ্যা 1 বাড়ানোর মাধ্যমে। তোমাদেরকে বলা হয়েছিল বইতে কিছু বিক্রিয়ায় কার্বন সংখ্যা বাড়বে, কিছু বিক্রিয়ায় কার্বন সংখ্যা কমবে। তাহলে কার্বন সংখ্যা 1 বৃদ্ধির মাধ্যমে, কার্বন সংখ্যা 1 একক বৃদ্ধি হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে কার্বন সংখ্যা জৈব যৌগে 1 একক বৃদ্ধির সবচেয়ে বেটার উপায় হচ্ছে সায়ানাইড সংযোজন করা। কি সংযোজন? সায়ানাইড সংযোজন। ঠিক আছে, জৈব যৌগে কার্বন সংখ্যা 1 একক বৃদ্ধি করার সবচেয়ে বড় উপায় হচ্ছে সায়ানাইড সংযোজন করা। চলো সেটা দেখি আমরা। আমি অ্যালকাইল হ্যালাইড নিলাম একটা, ঠিক আছে। ওকে, আমি এখানে সাপোজ পটাশিয়াম সায়ানাইড বিক্রিয়া করতেছি, বা হাইড্রোজেন সায়ানাইড বিক্রিয়া করতেছি, হাইড্রোজেন সায়ানাইড বিক্রিয়া করতেছি সাপোজ। হু ইজ দ্য নিউক্লিওফাইল? সায়ানাইড ইজ দ্য নিউক্লিওফাইল। সে কেমন নিউক্লিওফাইল? ঋণাত্মক নিউক্লিওফাইল। আর আগের বিক্রিয়ায় কি ব্যবহার হয়েছিল? প্রশম নিউক্লিওফাইল। আচ্ছা, তো হ্যালোজেন এখান থেকে চলে গেল, ও এসে এখানে অ্যাটাক করলো, অ্যাটাক করার ফলে তৈরি হলো হচ্ছে CH3C ট্রিপল বন্ড N। আচ্ছা, CH3C ট্রিপল বন্ড N, এই যৌগটার একটা নাম আছে, নামটা পরীক্ষায়ও আসছিল, মনে আছে নামটা কি? CH3C ট্রিপল বন্ড N, ঠিক আছে। আচ্ছা, এটার নাম হচ্ছে এসিটোনাইট্রাইল। আর তুমি চাইলে এটাকে আরেকটা নামে ডাকতে পারো, মিথাইল সায়ানাইড। জেনারেল কি নামে ডাকতে পারো? মিথাইল সায়ানাইড, ঠিক আছে। এখন তুমি বলো ভাই আপনি তো বললেন অ্যামিন বানাবেন, কিন্তু বানাইলেন তো হচ্ছে সায়ানাইড। কোনো সমস্যা নেই, অ্যামিন পর্যন্ত আমরা যাব। একটা অ্যামিনে 1 ডিগ্রি অ্যামিন যদি আমরা বলি, একটা 1 ডিগ্রি অ্যামিনে যে কার্যকরী মূলকটা থাকে সেটা হচ্ছে NH2।
ইট মিনস আমাদের নাইট্রোজেনকে হাইড্রোজেন সাপ্লাই দিতে হবে। কাউকে যদি হাইড্রোজেন বা জায়মান হাইড্রোজেন সাপ্লাই দেওয়া হয়, সে ঘটনাটাকে কি বলা হয়? বিজারণ বলা হয়। তো আমরা এখানে বিজারণ করব। বিজারণ করার জন্য উৎকৃষ্ট একটা তীব্র বিজারক হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। এটাকে ওয়ার্ল্ডের সবচেয়ে দামি বিজারক গুলোর মধ্যে মানা হয়। টপ 3টা বিজারকের মধ্যে একটা এটা। 50 গ্রামের দাম 1,30,000 টাকার মতো হবে এটা। 50 গ্রাম, বেশি না। মানে 50 গ্রাম কতটুকু হবে? 4-5 চিমটি লবণ, যতটুকু ততটুকু। ঠিক আছে। এটার 1 মোল দ্রবণে সাথে সাথে 4টা হাইড্রোজেনকে আয়নিত করতে পারে, এবং এই হাইড্রোজেন গুলো স্বাভাবিকভাবে ইলেকট্রন যেখানে দেখতেছে পাই ইলেকট্রন, সেখানে হাইড্রোজেন অ্যাটাক করে করে বসে যাবে। এটাকে আমরা আসলে বলবো বিজারণ বিক্রিয়া। তড়িৎ ধনাত্মক পরমাণু সংযোজন বা সনাতন পদ্ধতি অনুযায়ী তড়িৎ ধনাত্মক হাইড্রোজেন সংযোজন হওয়া মানে কি বলা হয়? বিজারণ বলা হয়। মানে এটা আমরা কিন্তু খুব জেনারেল ওয়েতে লিখে দিছি যে কার্বনের কাছে 2টা হাইড্রোজেন দিলাম, নাইট্রোজেনের কাছে 2টা হাইড্রোজেন দিলাম, যার যতগুলা দরকার আসলে, ঠিক আছে, তাকে সেই ততগুলা হাইড্রোজেন দ্রবণ থেকে নিয়ে নিয়ে বন্ধন করে ফেললো। একটা কোশ্চেন আসছে যে ভাইয়া শুধু হাইড্রোজেন দিলে হবে কি? হবে না, আমি তা তো বলবো না অবশ্যই। তবে তীব্র বিজারক এসব ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ সায়ানাইড নিজেও একটা তীব্র জিনিস, খুব দ্রুত রিয়াকশন করে ফেলে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে। আমাদের মতো গরিব দেশে ওই হাইড্রোজেন বা জিঙ্ক প্লাস অ্যাসিডের মিশ্রণে দিতে হবে। আমাদের মতো দেশে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট মোটামুটি পাওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা, ওকে, বাজেট থাকবে না আর কি এই রিয়াকশন করানোর। ঠিক আছে, তাহলে তুমি পাইলা কি জিনিস? একটা কার্বনের জৈব যৌগ তুমি নিছো, তুমি ইনপুট দিছো মিথাইল ক্লোরাইড, তোমার আউটপুট আসছে ইথাইল অ্যামিন। তাহলে কার্বন সংখ্যা 1 বৃদ্ধির মাধ্যমে আমরা অ্যামিন তৈরি করলাম। তাহলে বুঝতেই পারতেছো তোমার এই বিক্রিয়াটা শেখা কি কারণে জরুরি? এমসিকিউর জন্য। মিথাইল ক্লোরাইড থেকে কি বানাতে পারবা? ইথাইল অ্যামিন। যদি ইথাইল ক্লোরাইড নাও, এখানে প্রোপাইল অ্যামিনও তুমি চাইলে কি করবা? বানাইতে পারবা। ঠিক আছে, ওকে। তাহলে এইগুলো আমাদের সায়ানাইড রিলেটেড কিছু কথাবার্তা, অ্যালকাইল হ্যালাইড থেকে সায়ানাইড প্রস্তুতি। আচ্ছা, এবার আসবো আমরা অ্যালকাইল হ্যালাইডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। সায়েন্টিস্ট গ্রিগনার্ড বিকারক। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত তোমাদের যা পড়ানো হয়েছিল সেগুলো ছিল অ্যালকাইল হ্যালাইডের বেসিক বিক্রিয়ার কৌশল এবং ওই অনুযায়ী কিছু বেসিক রিঅ্যাকশন। এই চ্যাপ্টারটাকে বা অ্যালকাইল হ্যালাইড টপিকটাকে আমি যদি দুইটা ভাগে বিভক্ত করি, এর মধ্যে আরেকটা ভাগ হচ্ছে আমাদের গ্রিগনাটের ভাগটা, গ্রিগনাট রিয়াজেন্টের অংশটা। এটা একটা বিশেষ ধরনের বিক্রিয়ক, যেটা এই ওয়ার্ল্ডের সিনথেটিক প্রসিডিউরই চেঞ্জ করে ফেলে। আচ্ছা, একটু বলি প্রথম থেকে, গ্রিগনাট কি এবং গ্রিগনাট বিকারক কি আসলে। অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম ধাতুকে শুষ্ক ইথারের উপস্থিতিতে, শুষ্ক ইথার কি তোমাদেরকে পড়ানো হয়েছে, ইথারকে পানি মুক্ত করে পাতিত করে যদি রাখা হয় সেটাকে বলে শুষ্ক ইথার। তো শুষ্ক ইথার একটা দ্রাবক, এখন যদিও ল্যাবরেটরিতে অনেক ভ্যারাইটি রকমের দ্রাবক গ্রিগনাটের বিক্রিয়ায় ব্যবহার করা হয়, কিন্তু শুষ্ক ইথার তখন ব্যবহার করা হতো। বিজ্ঞানী গ্রিগনাট একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। নরমালি আমরা ইতিপূর্বে দেখছি উডস যে কাজটা করছেন, সোডিয়াম ধাতু, লিথিয়াম ধাতু, এসব ধাতু দিলে প্রথম কাজে যেটা থাকে, ধাতু হ্যালোজেনকে নিয়ে পালায়া চলে যায়। এটাই নরমালি হয়ে আসতেছে। কিন্তু 1913 সালে এই পুরো ইতিহাসটাই বদলে যায়। ম্যাগনেসিয়াম হ্যালোজেনকে নিয়ে যায় নাই, বরঞ্চ ম্যাগনেসিয়াম এখানে বিক্রিয়া করতে বসে গেছে। এই ধরনের একটা অদ্ভুত বিকারক তারা তৈরি করে ফেলে সায়েন্টিস্ট গ্রিগনাট। তার নাম অনুযায়ী তাকে বলা হয় গ্রিগনাট বিকারক। আমি ব্যাখ্যায় যাব কিভাবে তৈরি হলো বা কিছু। আচ্ছা, এটা 1913 সালে তৈরি হয়। আর এইখানে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করব, তোমাদের কি মনে হয় প্রত্যেকটা জিনিসের তো একটা বন্ধন প্যাটার্ন আছে, তাই না? এই যে আমি যদি বলি অ্যালকাইল হ্যালাইড, তার মধ্যে কি বন্ধন আছে? সমযোজী বন্ধন আছে। আমি যদি বলি গ্রিগনাট বিকারকে ম্যাগনেসিয়ামের সাথে অ্যালকাইল মূলকের কি বন্ধন আছে, আমাকে আনসারটা বলতে পারবা? গ্রিগনাট বিকারকে ম্যাগনেসিয়ামের সাথে অ্যালকাইল মূলক যেটা, ও যে বিক্রিয়া করে ফেললো হ্যালোজেনকে না সরায়, ও তো বইসা গেল, বিক্রিয়াটা কি বন্ধন? ওকে, আচ্ছা, ওকে, জিল্লুর তোমার নামের পাশে 5টা চকলেট লিখবা, আর এহসানুল তোমার নামের পাশে 5টা চকলেট লেখা রাখো, ঠিক আছে? খালি যোগ করতে থাকো। ঠিক আছে,
আচ্ছা, সন্নিবেশ বন্ধন ভাইয়া। দেখো ভাইয়া, সন্নিবেশ বন্ধন যখন অধ্যায় 3-এ তোমাদেরকে কনসেপ্টটা পড়ানো হয়, সেটা হচ্ছে যে একটা অবস্থান্তর ধাতু থাকবে, মানে তোমাদেরকে আসলে সন্নিবেশ বন্ধনের কনসেপ্টটা অবস্থান্তর ধাতু দিয়ে আসলে ব্যাখ্যাটা করা হয়। কিন্তু আমি তো এটাও বলতে পারি যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়ার কাছে মুক্তজোর আছে, সে একটা দ্রবণে যে প্রোটন, প্রোটনের কাছে ফাঁকা অরবিটাল আছে, সে যদি এই মুক্তজোর ইলেকট্রনটা দিয়ে দেয়, সে যদি অ্যামোনিয়াম আয়ন তৈরি করে ফেলে, সেটাকে আমরা বলি হচ্ছে কি একটা সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধন হওয়ার জন্য কিন্তু আর কিছু লাগে না, একটা ফাঁকা অরবিটাল আর কারো প্রদানকৃত ইলেকট্রন। তো অবস্থান্তর ধাতুর কনসেপ্টটা তো একটু পরে আসে। প্রথম কনসেপ্টটা থাকে হচ্ছে, এই সায়েন্টিস্ট গ্রিগনাট এটা দেখান যে এই যে ম্যাগনেসিয়াম ধাতু, তুমি যদি ম্যাগনেসিয়াম ধাতুর ইলেকট্রন বিন্যাস করো, ম্যাগনেসিয়ামের মধ্যে কি ফাঁকা 3D অরবিটাল তুমি পাবা না? অবশ্যই পাবা। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কি 3s2, তার 3p খালি, 3d খালি, ঠিক আছে? তো এই ফাঁকা অরবিটালে মিথাইলের যে ইলেকট্রন আছে, মিথাইল যে ইলেকট্রন পুশ করতে পারে, ইলেকট্রন ঘনত্ব সে ম্যাগনেসিয়ামের কাছে দিয়ে দিয়ে কি বন্ধন করতে পারে? সন্নিবেশ বন্ধন করতে পারে। হিউম্যান হিস্টোরি চেঞ্জ করে ফেলছিল এক রিয়াকশনের কারণ হচ্ছে, মানুষ শুধু এটাই ভাবতো যে ধাতুর কাজ হচ্ছে হ্যালোজেন বা তড়িৎ ঋণাত্মক কাউকে নিয়ে সরে যাওয়া। ধাতু যে নিজের ফাঁকা অরবিটালে কোন তড়িৎ ঋণাত্মক পরমাণুকে জায়গা দিয়ে এক্সট্রা বন্ধন, এক্সট্রা হ্যান্ড ক্রিয়েট করে দেখাতে পারে, সেটা কারো আইডিয়া ছিলই না। তো এটা ছিল মানুষের তৈরি প্রথম সন্নিবেশ যৌগ বা অর্গানোমেটালিক যৌগ বলে এটাকে। অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডের সাথে মেটালের ফার্স্ট যুক্ত হওয়া, অর্গানিক কম্পাউন্ডের সাথে মেটালের যুক্ত হওয়া, কার্বনের সাথে মেটালের এন্ট্রি হওয়া, এটাকে বলা হয় অর্গানোমেটালিক কম্পাউন্ড। ঠিক আছে, হিউম্যান হিস্টোরির ফার্স্ট অর্গানোমেটালিক কম্পাউন্ড এটাই। ঠিক আছে, ওকে। তো এই বিজ্ঞানী গ্রিগনাটকে 1913 সালে নোবেল প্রাইজ দেওয়া হয়। ঠিক আছে, মানে আমার মাঝে মাঝে স্টুডেন্টদের বলতে ইচ্ছা করে গ্রিগনাটকে নোবেল একটা না, যদি তিনটা নোবেল প্রাইজ দেওয়া হয় তাহলে কম হবে। ঠিক আছে, যেমন একজন সায়েন্টিস্ট আছে লাইনাস পাউলিং, উনি কিন্তু 2বার নোবেল প্রাইজ পাইছিলেন। তো গ্রিগনাট, আমার আমার মানে বলে, মন বলে যে তাকে 3টা নোবেল প্রাইজ দিলেও কম হতো। একটু পরে বুঝবে সে কি কাজ করছে। দেখো, তার এই গ্রিগনাট বিকারক দিয়ে, যার ল্যাবে গ্রিগনাট বিকারক আছে তার তার কাছে সব আছে আসলে, তার কাছে সব আছে। আচ্ছা, তোমাদের একটা মজার উদাহরণ বলি, রেস্টুরেন্টের খাবার কখনোই বাসার খাবার ওইটার মতো আনা যায় না। যতই বিরিয়ানি রান্না করো, যতই তুমি স্যুপ রান্না করো, যতই তুমি একটা ফ্রেঞ্চ ফ্রাই ইভেন বানাও না কেন, সবচেয়ে বড় পার্থক্যটা করে দেয় ওদের কুকিং সিস্টেম। সেকেন্ড মেজর পার্থক্য করে দেয় ওদের টেস্টিং সল্ট। আমাদের বাসা বাড়িতে টেস্টিং সল্ট আমাদের প্যারেন্টসরা আনতে চায় না, কারণ কি এটা শরীরের জন্য ক্ষতিকর, হজম হয় না সহজে। এ কারণে বাইরের খাবার খেলে একটুখানি খেতে ভালো লাগে, পরে এসে খারাপ লাগে। বাসার খাবার খেয়ে কিন্তু কখনো অসুস্থতা ফিল হয় না অ্যাটলিস্ট। তো গ্রিগনার বিকারক হচ্ছে ওইরকম টেস্টিং সল্ট, যার ল্যাবে টেস্টিং সল্ট আছে সে কিন্তু রেস্টুরেন্ট চালায় ফেলতে পারবে। ব্যাপারটা এমন, সব খাবারের মধ্যে টেস্টিং সল্ট, সবকিছু, ইচ এন্ড এভরি ওয়ান। গ্রিগনার বিকারক যার ল্যাবে আছে সে সব বানাইতে পারবে, সে অ্যালকোহল বানাতে পারবে, সে অ্যাসিড বানাতে পারবে, সে অ্যালকিন বানাতে পারবে, অ্যালকেন বানাতে পারবে, ইচ এন্ড এভরিথিং বানাতে পারবে। তাহলে আমরা এখন গ্রিগনার বিকারকের বহুমুখী বিক্রিয়া দেখবো। 7টা 57 বাজে, 8টায় শুরু করব। 3 মিনিট নামাজের জন্য আমি পজ দিচ্ছি, মানে আজানের জন্য পজ দিচ্ছি। ঠিক আছে, ওকে।
ওকে, আমরা স্টার্ট করতেছি আবার। হোপফুলি সবাই আছো। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? কারণ আমরা আজকের ক্লাসের সবচেয়ে ইন্টারেস্টিং টেকনিকের অংশটাতে আমরা ঢুকে যাচ্ছি, ঠিক আছে? গ্রিগনাট আমি পড়ায় দেওয়ার আগ পর্যন্ত কোনো পরীক্ষা লিখতে পারবো না, এটা আমি কনফার্ম, ঠিক আছে? আমি ঢুকাই দিব ঠিক যেভাবে মাথার ভেতরে মগজের ভেতরে অ্যালকিনের ওজনীকরণ আর ঢুকাই দিছিলাম, ওই ট্রিক্সটা এরকম সেম একটা ট্রিক্স আজকে আবার দেখাবো, ঠিক আছে? যে এরকম কিছু টেকনিক আছে যে ট্রিক্স গুলো ছাড়া আসলে পরীক্ষার হল বন্ধ মনে রাখাটা ভেরি টাফ, ঠিক আছে? এখন আমরা গ্রিগনাট থেকে অনেক কিছু বানাবো। প্রথমে আমরা আমাদের ল্যাবরেটরির জন্য অ্যালকোহল বানাতে চাইতেছি। আমাদের ল্যাবরেটরিতে আহ অ্যালকোহল লাগবে। আমাদের গ্রিগনাট বিকারক অনেক বেশি অ্যামাউন্টে কেনা আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা বানাবো। অ্যালকোহলের মধ্যে আবার 3টা টাইপ আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তো সাপোজ ফার্স্টে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে চাচ্ছি। ওকে, আচ্ছা। তো আমার যেটা লাগবে এখানে ইনগ্রেডিয়েন্টস হিসেবে লাগবে গ্রিগনাট বিকারক। গ্রিগনাট বিকারক ইন জেনারেলি বলা হয় অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, কিন্তু এটা তো জেনারেল ফর্মুলা। তোমার অ্যালকাইল মূলকটা যদি হয় মিথাইল মূলক, আর তোমার হ্যালোজেনটা যদি হয় সাপোজ আয়োডিন, তাই এটার নাম কি দিব? মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। সিম্পল, চোখের সামনে যা দেখি তা। মিথাইল দেখতেছি, ম্যাগনেসিয়াম দেখতেছি, আয়োডিন তো আর কেউ বলে না, আয়োডাইডই বলবো, তাই তো? আয়োডাইড, ঠিক আছে। তো আমি এখানে নিচ্ছি হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, আর এর সাথে আমি বিক্রিয়া করাচ্ছি হচ্ছে মিথানেল। কি বিক্রিয়া করাচ্ছি? মিথানেল। এটা হচ্ছে আমার বিক্রিয়া করাচ্ছি। ওকে, এখন এই জায়গায় এসে একটু ভালোভাবে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে একটার বিক্রিয়ক এতদিন পর্যন্ত আমরা শুধু একজনই কিং দেখছি, বনে একটাই বাঘ ছিল এতদিন পর্যন্ত, শুধু অ্যালকিন, শুধু অ্যালকাইল হ্যালাইড, শুধু অ্যালকাইন। এখানে বনে এখন 2টা বাঘ। একজন অ্যালকাইল হ্যালাইডের জাতক, জাতক মানে অ্যালকাইল হ্যালাইড থেকে উৎপন্ন একটা নতুন কিছু, অর্থাৎ গ্রিগনাট বিকারক। আরেকজন হচ্ছে অ্যালডিহাইড। সক্রিয়তার বিচারে কে ভালো থাকবে? দেখো ভাইয়া, সক্রিয়তার বিচারে সবসময় তারাই আগায় যায় যাদের কাছে পাই বন্ধন আছে। পাই বন্ধনটাই হচ্ছে বিক্রিয়ার জন্য মুখিয়ে থাকা একটা জিনিস, ঠিক আছে? তাহলে খুব ভেরি আনফরচুনেট, যদিও অ্যালকাইল হ্যালাইড চ্যাপ্টার পড়তেছি, এইখানে এই বনের ভাগ হচ্ছে এখন অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডের বিক্রিয়াটা কিভাবে হবে? অ্যালডিহাইডের বিক্রিয়া স্বাভাবিকভাবে কার্বন অক্সিজেন দ্বিবন্ধনে হবে। অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন নিয়ে যাবে, অক্সিজেন হয়ে যাবে আংশিক মাইনাস চার্জ, কার্বন হয়ে যাবে আংশিক পজিটিভ চার্জ। আংশিক পজিটিভ চার্জযুক্ত কার্বনে অলওয়েজ কে আক্রমণ করে? আক্রমণ করে হচ্ছে একজন নিউক্লিওফাইল। হু ইজ দ্য নিউক্লিওফাইল হিয়ার? একদম 7 নাম্বার লেকচারের প্রথম 10 মিনিটে চলে যাব, লেকচার 7-এর। পুরো বইতে আমি বলছিলাম যে একটা ধাঁচের বিক্রিয়াই আছে যেখানে কার্বন নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, বলছিলাম না? মনে পড়ে? ওকে, একবারই, ঠিক আছে। তাহলে মানে কিভাবে আমরা বলছি কথাটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় কার্বন থেকেই অন্য যে আছে সে বেশি তড়িৎ ঋণাত্মক। এবার পাইলাম যে না, অবশেষে পাওয়া গেল কার্বনের থেকে কম তড়িৎ ঋণাত্মক একজন আছে, সে হচ্ছে অসহায় ম্যাগনেসিয়াম, অর্থাৎ ধাতু। ধাতু সবসময় তড়িৎ ধনাত্মক। সেক্ষেত্রে ইলেকট্রন কার দিকে শিফট করবে? কার্বন নিজের দিকে ইলেকট্রন শিফট করায় রাখবে এবং মাইনাস চার্জে চার্জিত হবে কার্বন, অর্থাৎ এই বিক্রিয়ায় কার্বন আয়ন তৈরি হবে। তো প্রথমে একটা এমসিকিউ, গ্রিগনাট বিকারকের বিক্রিয়ায় নিউক্লিওফাইল কে? অ্যালকাইল মূলকটাই নিউক্লিওফাইল, বা কার্বন আয়নটাই হচ্ছে নিউক্লিওফাইল। খুব ছোট্ট একটা প্রশ্ন, যে কোনো জায়গায় আসার মতো, ঠিক আছে? গ্রিগনাট বিকারকের বিক্রিয়ায় নিউক্লিওফাইলটাকে, নিউক্লিওফাইল হচ্ছে মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক, বা কার্বন আয়নটাই হচ্ছে নিউক্লিওফাইল, ঠিক আছে? তো নিউক্লিওফাইল আক্রমণ করলো এবং পজিটিভ কার্বনকে অ্যাটাক করলো। দ্বিবন্ধনে কি কাউকে সরাইতে হয় নাকি বসে গেলেই চলে? দ্বিবন্ধনে কাউকে সরাইতে হয় না, জাস্ট বসে যেতে হয়। তাহলে সে বসে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা এইখানে বসায় দিব। খুব খেয়াল করবো ভাইয়া, প্লিজ তোমার দৃষ্টিটা সরাইতে পারবা না কিন্তু। HCH, নতুন মেহমানকে এখানে CH3, তাকে যুক্ত করলাম। অক্সিজেনটা নিজের দিকে ইলেকট্রন নিয়ে গেছে না? ও মাইনাস। ও কি ও মাইনাস থাকবে? এইখানের এর কি দোষ? এই ম্যাগনেসিয়াম যেটা, ও তো হয়ে গেল আংশিক প্লাস। এই আংশিক প্লাস ম্যাগনেসিয়াম অ্যাটাক করবে এ জায়গায়, হয়ে যাবে ও মাই গড আই, ঠিক আছে? এই হচ্ছে গ্রিগনাটের রিয়াকশন। ওকে, OMGI। সবসময় মাথায় রাখবা, গ্রিগনাটের রিয়াকশনের মাঝপথে একটা ও মাই গড আছে, ঠিক আছে? ইহা আমি কি দেখিলাম, ঠিক আছে? আচ্ছা, আবারও বলতেছি, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, কার্বনটা পজিটিভ চার্জ। কে আসবে? নিউক্লিওফাইল আসবে। হু ইজ দ্য নিউক্লিওফাইল? মিথাইল অর অ্যালকাইল মূলক ইজ দ্য নিউক্লিওফাইল। আসলো, বসলো, আর
ম্যাগনেসিয়াম আয়োডাইড যেহেতু এই বন্ধনটা ভেঙে গেছে, বিক্রিয়া তো হয়ে গেছে, ওই বন্ধন তো আর নাই, এমজিআই আলাদা হয়ে এখান থেকে চলে আসলো। এটা কি কোনো যৌগ হলো না? আগা আছে না মাথা আছে, কিছুই নাই। ও এমজিআই এটা আসলে কিভাবে করবে? আমরা স্বাভাবিকভাবে এই বিক্রিয়াগুলোকে সবসময় আমরা হাইড্রোলাইসিস করি বা এটাকে বলে ওয়াশ করা। আমাদের টিচাররা বলতেন যে যে এটা একটা লবণ, একটা সল্ট, মধ্যবর্তী অবস্থায় এটা একটা সল্ট বা আয়ন, তুমি এটাকে একটু ওয়াশ করে ফেলো। ওয়াশ মানে ডিস্টিল ওয়াটার দিয়ে আমরা এটাকে ওয়াশ করতাম। যে প্রোডাক্টটা তৈরি হয়তো ভিতরে অদক্ষেপের মতো পড়ে আছে, আমরা এটাতে পানি দেওয়ার সাথে সাথে র্যাপিডলি একটা দ্রবণ তৈরি হয়ে যেত, ওইটাই হয়তো অ্যালকোহল। কিরকম? আমি যদি এখানে এখন এইচ প্লাস আর ও এইচ মাইনাস দিই, পানি, ঠিক আছে, আমি যদি এখানে পানি দিই, তাহলে স্বাভাবিকভাবে এখানে হাইড্রোলাইসিস রিঅ্যাকশনটা কেমন হবে? এইখানে পানির প্রোটন যাবে হচ্ছে এই অক্সিজেনের সাথে, আর ম্যাগনেসিয়াম আর আয়োডিন যেটা, ওর সাথে ওএস টা চলে যাবে। অর্থাৎ এইখানে তৈরি হবে হচ্ছে, আমি এটাকে যদি দেখে দেখে লিখি, CH3, এই যে CH3, এরপর কি আছে CH2, OH, আর ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে চলে যাবে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, MgOIH। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যালকোহল প্রস্তুতি। আমি আবার দেখাবো, চিন্তার কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা এটা আরো দুইটা যৌগ যেহেতু তৈরি করতে হবে, রিপিট করব। তার আগে আমি বলে দিই, অনেক ছাত্রছাত্রীকে দেখছি এই জিনিসটা নিয়ে ব্যাপক রকমের তারা কনফিউজ থাকে, এটা তারা মানতেই চায় না। আচ্ছা, আমার একটা কথার উত্তর দাও, এটা ম্যাগনেসিয়াম 2+, সাপোজ তার সাথে একজন ক্লোরাইড আয়ন আছে আর একজন ক্লোরাইড আয়ন আছে, তুমি খুশি না? খুশি তো? কি নাম এটার? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। একজন আয়োডাইড আছে, একজন আয়োডাইড আছে, এটার নাম কি? ম্যাগনেসিয়াম আয়োডাইড। তো তোমরা এটাতে কেন এত কষ্ট তোমাদের, যে ম্যাগনেসিয়াম 2+, একজন আয়োডাইডের সাথে একজন হাইড্রোক্সিলের সাথে হইতেই তো পারে, সমস্যা কি? ঠিক আছে, অর্থাৎ একটা ক্যাটায়ন যার কাছে দুইটা চার্জ আছে, সে একটা ঋণাত্মক হ্যালাইডকে আকর্ষণ করে আর একটা ঋণাত্মক OH- কে আকর্ষণ করে। ম্যাগনেসিয়াম আয়োডাইড উইথ OH-। তুমি একটা জিনিস কখনো দেখো নাই দেখে এটা পৃথিবীতে থাকতে পারে না এমন তো আর কিছু না। ঠিক আছে, সো এটা একটা উপজাত, এটা নিয়ে তোমার মাথা ব্যথা হওয়ার দরকার নাই। ওকে, ঠিক আছে। হচ্ছে শাহিন বলতেছে কেমিস্ট্রিতে হইতে পারবে। আচ্ছা, কেন শাহিন? তুমি কি চাইলেই কি তুমি, আচ্ছা থাক, এই কথাটা এখন আর বলা যাবে না, থাক। ঠিক আছে, আপাতত আমার গিলে ফেলি, তোকে সামনাসামনি পাইলে বলবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে, আচ্ছা, অর্থাৎ একটা ক্যাটায়ন দুইটা অ্যাননের সাথে আয়নিক বন্ধন করতেছে, একটা যৌগমূলক, একটা হ্যালোজেন। এখন কথা হচ্ছে, আমরা এখানে এই জিনিসটা যদি রিপিট করতে হয় আমাদের, অর্থাৎ আমি যদি গ্রিগনাট রিয়েজেন্ট নিয়ে এখন আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহল পাইতে চাই, তাহলে আমরা কি করব? সেম জিনিসটাই আবার নিলাম, গ্রিগনাট রিয়েজেন্ট। 2 ডিগ্রি মানে হচ্ছে অ্যালকাইল মূলক আরেকটা বাড়ানো। আমরা যে কাজটা করব, মিথানলের বদলে এখানে একটা অ্যালকাইল মূলক বাড়ায় দিব। মিথানলের বদলে আমরা কি দিয়ে দিলাম? ইথানেল। কি করলাম বলতো? মিথানলের বদলে ইথানল। সব আগের মতো, এটা যখন 3-3 বার দেখবে এমনি মুখস্থ হয়ে যাবে। অক্সিজেন নিজে দিকে ইলেকট্রন নিয়ে যাচ্ছে, বিক্রিয়ার লিডারকে, বিক্রিয়ার লিডার কার্বন, অর্থাৎ বিক্রিয়াটা কার্বন লিড করবে, তার অনুযায়ী বিক্রিয়া হবে, মানে তার বডির উপরে রিয়াকশন হবে, এক কথায় শেষ। এটা হচ্ছে আমার নিউক্লিওফাইল, দিস ইজ মাই নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল আক্রমণ করলো এই পজিটিভ চার্জ যুক্ত কার্বনে, বাস CH3, CH3, আর এখানে OMGI। ঠিক আছে, ওকে। এই জিনিসটা কি তৈরি হলো? এটা হচ্ছে মধ্যবর্তী যে যৌগটা বা লবণের মতো একটা অংশ দেখতেছি আমরা। আমরা এখন এই বিক্রিয়া আদ্র বিশ্লেষণ করে ফেলবো। আদ্র বিশ্লেষণ মানে পানি দ্বারা একটা সমযোজী যৌগকে পূর্ণভাবে বিক্রিয়া করে ফেলা বা বন্ধনটা পরিপূর্ণ করা। তো আমরা এখানে পানি দেওয়ার সাথে সাথে যে জিনিসটা হবে, আমরা যদি একসাথে এখানে একটু দেখাই দিই, এখানে H+ আর OH- যদি দেওয়া হয়, এটা OH হয়ে যাবে। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলাম। ঠিক আছে, দ্বিতীয় ধাপে আমরা কি করব? পানি অ্যাড করে দিলে কাজ হয়ে যাচ্ছে। অনেকে বলে, ভাই আমি যদি একটা স্টেপেই পানি সহ দেখায় দিই, সমস্যা নেই, মার্ক পাবা। তুমি শর্টকাট কোনো কিছু লিখলে কিন্তু স্যার তোমার মার্ক কাটবে না, মার্ক কাটার কোনো অপশনই নেই, মার্ক তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমার একটা কথার উত্তর দাও দেখি ভাইয়া। তুমি 2 ডিগ্রি অ্যালকোহলও বানাইলা, তুমি 2 ডিগ্রি অ্যালকোহলও বানাইলা, 3 ডিগ্রি অ্যালকোহলে তুমি যেতে চেতেছো। কয় ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি। আচ্ছা, একটা 3 ডিগ্রি অ্যালকোহলে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন থাকতে পারে না। কার্যকরীমূলক যে কার্বনের সাথে থাকে, ওই কার্বনে ডিরেক্টলি কোনো হাইড্রোজেন থাকে না। আমাকে একটা তোমরা সমাধান দাও দেখি, তোমরা বিক্রিয়ক হিসেবে তাহলে এখানে কি নিতে পারো? একটা আনসার চলে আসছে, বাকিরা একটু বলো দেখি।
ভেরি গুড। এখানে আমরা বিক্রিয়ক হিসেবে কি নিব? কিটোন। অর্থাৎ তুমি যা ডেলিভারি চাচ্ছ ওই অনুযায়ী ইনপুট দিবা, তুমি আউটপুট চাচ্ছ যা ইনপুট হবে তেমন, ঠিক আছে? সো তুমি এইখানে CH3 দিয়ে দিলা, আনসারে চলে আসবে কিটোন। তোমার এখন আর দেখারও দরকার নেই, কার্বনের সাথে সব CH3। একটা CH3 আনতেছি গ্রিগনার থেকে, আর বাকি CH3 গুলা আমি আমার মেইন বিক্রিয়কেই নিয়ে রাখছি। একটা CH3 আনতেছি গ্রিগনার থেকে, বাকি CH3 গুলা আমি আমার মূল বিক্রিয়কে রেখে দিছি। তাহলে একটা সামারি কি করা যায় ভাইয়া? একটা সামারি হচ্ছে গ্রিগনার বিকারক প্লাস মিথানেল। সবার খাতায়, আই রিপিট, প্রত্যেকের খাতায় এই সামারিটা থাকবে, না হলে তুমি গ্রিগনাটের কোশ্চেন আনসার করতে পারবা না। গ্রিগনাট বিকারক প্লাস মিথানল ইকুয়াল টু 1 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনাট বিকারক প্লাস মিথানেল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড, মিথানেল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড, এই সামারিটি আমাদের শর্টকাট, 2 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনাট বিকারক প্লাস মিথানেল অলওয়েজ 1 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনাট বিকারক প্লাস মিথানেল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড 2 ডিগ্রি অ্যালকোহল। লাস্ট অফ অল গ্রিগনাট বিকারক প্লাস কিটোন, গ্রিগনাট বিকারক প্লাস কিটোন ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। পারলা না? এটা শিখলা। প্রস্তুত করতে বললো 4 মার্কের জন্য, গ্রিগনাট বিকারক থেকে 1, 2 এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি লিখো, সবই হয়তো বা লিখে দিলা। চলো এবার এমসিকিউতে কিভাবে আটকাবো বা ভর্তি পরীক্ষায় কেমনে ধরা খাইতে পারি দেখো। ঢাকা ভার্সিটি 2013-14 সেশনে একটা প্রশ্ন দেখো। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে, আমাদের আগামী 5 মিনিটই হচ্ছে কিন্তু ট্রিক্স, সো সবাই ট্রিক্সটা ফলো করো। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে কোন বিক্রিয়ক বিক্রিয়া করলে 2 মিথাইল 2 মিথাইল প্রোপানল 2 তৈরি হয়? ঠিক আছে, আচ্ছা, আগে ভাগে আনসার অনেকেই লিখতে পারবা আমি জানি, তোমাদের ট্রিক্সটা শিখিয়ে দিলে যে কোনোটা আনসার করতে পারবা। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে কোন বিক্রিয়ক বিক্রিয়া করলে, দেখো ভাই 2 শব্দটা দুইবার দেখছো, মানে এটা কয় ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে কোশ্চেন মার্কে কি বসবে? আচ্ছা, তোমরা আনসার কি দিলা? কিটোন। এই প্রশ্নটা যদি আমাদের ঢাবি কিংবা জাহাঙ্গীরনগর বা মেডিকেলের প্রশ্ন হয়, তোমরা মনের আনন্দে এখান থেকেই তুমি 50 সেকেন্ডের লিড নিতেছো। কারণ তোমার পক্ষে কি কখনো সম্ভব ভাইয়া একটা এমসিকিউ ভর্তি পরীক্ষায় বসে বসে কৌশল বুঝা বুঝা সব বিক্রিয়া লিখে আসা সম্ভব না। মাথাও তো কাজ করা লাগে, টাইম কিলিং হয়। তুমি দেখেই মুখস্থের উপরে কিন্তু বসায় দিলে এটা কিটোন, একই প্রশ্ন সাস্টে আসবে, 5টা অপশনই কিটোন, এখন কই যাবা? সবগুলোই কিটোন। চলো, ট্রিক্সটা হচ্ছে ভাইয়া দেখো, হিসাব অত্যন্ত সহজ। 2 মিথাইল প্রপ মানে কি? 3 কার্বন, 2 নাম্বার কার্বনে মিথ আছে, মানে শাখা সহ টোটাল কয় কার্বনের যৌগ এটা? 4 কার্বনের যৌগ। উৎপাদ 4 কার্বনের, বিক্রিয়কে মিথাইলে 1 কার্বন খরচ হচ্ছে, তাহলে এটা কয় কার্বনের কিটোন? 3 কার্বনের কিটোন, আনসার প্রোপানন। উৎপাদ কয় কার্বনের? 4 কার্বনের। অ্যালকাইল হ্যালাইড গ্রিগনাটে কয় কার্বন খরচ করছি? 1 কার্বন। তাহলে অ্যালডিহাইড কিটোনের জন্য কয় কার্বন রাখতে হবে? 3 কার্বন। 3 কার্বনের কিটোনের নাম কি? প্রোপানন। আচ্ছা, আরো 3টা প্র্যাকটিস করবো, আর কোনোদিন এটার এমসিকিউ ভুলবা না। দেখো, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে কোন বিক্রিয়ক বিক্রিয়া করলে হেক্সানল 2 তৈরি হবে? আনসার কি? ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে কোন বিক্রিয়ক বিক্রিয়া করলে হেক্সানল 2 তৈরি হবে? ওকে, ভেরি গুড, আনসার গুলো আসতেছে। অনেকেই প্যান্টানেলকে প্রোপানেল লিখতেছে মনের ভুলে, ঠিক আছে? আচ্ছা, দেখো ভাইয়া, প্রথমে একটু বলে দিই, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। তুমি জানো গ্রিগনাট বিকারক প্লাস মিথানেল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড ইকুয়াল টু 2 ডিগ্রি অ্যালকোহল। এই সামারিটা তোমার মগজে আছে ভাইয়া। তুমি গ্রিগনাট রিভাইজ দেওয়ার সময় কৌশল বিক্রিয়া এগুলো রিভাইজ দিয়ে কুলাতে পারবা না পরীক্ষার আগের রাতে।
তোমাকে এইটাই মনে রাখতে হবে জাস্ট। মিথানল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড ইকুয়াল টু 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 6 কার্বন এখানে উৎপাদ পাইছো, 1 কার্বন খরচ হয়ে গেছে, তোমার অ্যালডিহাইডটা 5 কার্বনের। অফকোর্স এটা হচ্ছে পেন্টানেল। অফকোর্স অ্যালডিহাইডটা কি? পেন্টানেল। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আমি যখন কোশ্চেনটা করব তোমাকে দিব আরেকটু প্যাচ, তোমার কোশ্চেন রিড করার ক্ষমতাটা জাস্টিফাই করার জন্য, আর কিছু না। তোমাকে আমি বলবো কি জানো, বাংলায় উচ্চারণ করে দিব ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এখন আনসারটা কি হবে? জাস্ট 4 কার্বন হবে, বিউটানেল। কারণ তুমি 2 কার্বন কোথায় খরচ করে ফেলছো? 2 কার্বন তুমি খরচ করে ফেলছো গ্রিগনার বিকারকে। হিসাবটা বুঝতে পারছো? গ্রিগনার বিকারকে দিছি আমি ইথাইল, তোমার গেমটা চেঞ্জ হয়ে গেল, সাথে সাথে গেম চেঞ্জ। আনসার হচ্ছে বিউটানেল। আচ্ছা, গ্রিগনার বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, আনসার অলওয়েজ মিথানেল। অলওয়েজ মিথানেল। ঠিক আছে, তুমি গ্রিগনার বিকারকটাতে চেঞ্জ আনবা, কিন্তু অলওয়েজ আনসার মিথানেল। অর্থাৎ গ্রিগনার বিকারক প্লাস হোয়াট? হেপ্টানল 1। কোশ্চেন হচ্ছে গ্রিগনার বিকারকটি কয় কার্বনের? আনসার কি হবে? 6 কার্বনের। কারণ কি? কারণ 1 ডিগ্রি অ্যালকোহল অলওয়েজ মিথানেল। মিথানেল তো ফিক্সড, যা চেঞ্জ করতে হবে গ্রিগনাটা চেঞ্জ করো। তাহলে তুমি যা চাও ভাই, সহজ ভাষায় বুঝো, জৈব রাসায়নিক রিয়াকশন তুমি জয় কার্বন যেভাবে চাচ্ছ ওইভাবেই সাজায় সাজায় বসাও, বিক্রিয়া হয়ে যাবে। জাস্ট বুঝতে হবে ভাঙ্গে কই আর জোড়া লাগে কই। ঠিক আছে? এই হচ্ছে আমাদের গ্রিগনাটের মূল অ্যালকোহল প্রস্তুতির মূল কাহিনীগুলা। গ্রিগনাট থেকে আমরা অ্যালকোহল বানাতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, ওকে। গ্রিগনার বিকারক থেকে এখন আমরা একটু অন্য কিছু বানাই, একটু অ্যাসিড বানাবো, জৈব অ্যাসিড। এটা ভাইয়া রিটেনে আসে না, এটা এমসিকিউতে আসে। ঠিক আছে? ওকে, তুমি অনেক ভালো একটা জিনিস শিখে ফেলছো ভাই, গ্রিগনাট শিখে ফেলছো, তুমি মোটামুটি সেফ জোনে, এক সেট সৃজনশীলের সেফ জোনে চলে গেছো তুমি, মানে 7 মার্ক তুমি কমন পাবা গতে আর ঘতে। ঠিক আছে? ওকে, আমি আজকে 2টা সৃজনশীল দেখাই দিব, উদ্দীপক দেখাই দিব তোমাকে। ওকে, এসিডটা আসে এমসিকিউর জন্য। দেখো ভাইয়া, পুরনো কিছু কথা আবার মেনশন করতে হবে। জৈব রসায়নে কার্বক্সিল মূলকটা আসলে কার পরিপূরক হিসেবে কাজ করে? কার্বন ডাই অক্সাইডের পরিপূরক হিসেবে কাজ করে। কার্বন ডাই অক্সাইডটাই জৈব রসায়নে যখন তুমি এটার গাঠনিক সংকেতটা আঁকো, এটা দেখতে এমন। নর্মালি কাউকে যদি আমি কার্বন ডাই অক্সাইড আঁকতে বলি, যারা সংকরায়ন বুঝো বা অন্য কিছু বুঝো, তারা হয়তো বা বলবে যে ভাই এটা এসপি সংকরায়ন, দেখতে এমন। একই জিনিসটা যখন জৈব রসায়নে তোমাকে আঁকতে দিবে, তুমি তখন এটাকে কার্বক্সিল আয়ন আকারে দিতে বাধ্য। অর্থাৎ এটি তখন দেখতে তুমি এভাবে লিখবা। ঠিক আছে? আচ্ছা, তো কার্বক্সিল আয়ন আর কার্বন ডাই অক্সাইড, এটাই পার্থক্য জৈব রসায়ন আর অজৈব যৌগের কার্বন ডাই অক্সাইডের মধ্যে। ঠিক আছে? তো আমরা গ্রিগনান বিকারক থেকে যদি অ্যাসিড চাই, অ্যাসিডের মধ্যে কার্বক্সিল আয়ন থাকে, আমাদের আর কিছুই করার নাই ভাই। তুমি বাজার থেকে সিলিন্ডার ভর্তি কার্বন ডাই অক্সাইড কিনে নিয়ে আসো, পাত্রের মধ্যে গ্রিগনান বিকারক দাও। সাপোজ তুমি পাত্রে দিছো হচ্ছে গ্রিগনান বিকারক, জেনারেল ফর্মুলা লিখলাম, উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা প্রবেশ করাও। প্রবেশ করানোর ফলে কি তৈরি হবে? এখানে ওই যে আর সি ও মাইনাস, এবং তুমি এখানের মধ্যে এইচ প্লাস দিয়ে আদ্র বিশ্লেষণ করে আর সি ডবল এইচ তৈরি করে ফেলো। একদম সস্তা বিক্রিয়া। ঠিক আছে? যারা এটা দেখে প্রথমে ধরতে পারো নাই, তাদেরকে বলতেছি এই যে ওই আগের কথাই ভাইয়া, যা আছে সব আগের মতোই, সবকিছুই আগের মতো। অক্সিজেন ইলেকট্রন নিল, এটা প্লাস হইলো, অ্যালকাইল মূলক মাইনাস, মানে কার্বন আয়ন এসে ওখানে অ্যাটাক করলো, ওই অক্সিজেনের কাছে ও এম জি আই, যা যা আসা সব আগের মতো যে। ঠিক আছে? আর সি ও মাইনাস যা ছিল তাই, এটাকে প্রোটন দিয়ে আদ্র বিশ্লেষণ করে মানে পানি ঢেলে দিব লাস্টে। বিক্রিয়া প্রথমে কিছুক্ষণ হইতে দিব, কিছুক্ষণ পরেই বোঝা যাবে যে মানে বিক্রিয়ার কালার টালার চেঞ্জ হয়ে গেলে বোঝা যায় যে কিছু একটা নতুন কিছু অ্যাড করতে হবে। লাস্টে ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করে দিলে রিঅ্যাকশন শেষ। ঠিক আছে? বিক্রিয়ার অগ্রগতি মাপার জন্য অনেক যন্ত্র আছে, আমরা আমাদের ল্যাবরেটরিতে কলাম সরি পেপার ক্রোমাটোগ্রাফি, তারপরে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, অনেক অনেক মেথড আছে। এটা প্রথম পত্রে আমি পড়াবো আর কি, বিক্রিয়ার অগ্রগতি জানার জন্য কিভাবে আমরা মানে বুঝি আমরা যে বিক্রিয়াটা আগাইছে। মানে যেসব বিক্রিয়া কালার চেঞ্জ হয় সেগুলো তো বোঝা যায়, যেগুলো কালারফুল না সেগুলো বোঝার টেকনিক আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাসিড পাইলাম। এবার আসি আমরা আমাদের ল্যাবরেটরিতে যদি অ্যালকেন দরকার হয়, আমি কি বানাইতে পারবো কিনা? ঠিক আছে, অ্যালকেন বানানো একদমই সস্তা ব্যাপার। গ্রিগনাট বিকারকের আহ, আচ্ছা, গ্রিগনাট বিকারকের এই এই যে বন্ডিংটা, যেহেতু এটা সন্নিবেশ বন্ধন, অর্থাৎ বন্ধনটা দেখতে এমন যে ম্যাগনেসিয়ামের ইয়াতে
কাছে আর অ্যালকাইল মূলক ইলেকট্রন দিচ্ছে, আর ম্যাগনেসিয়ামের সাথে হ্যালোজেনটা আছে, ম্যাগনেসিয়াম মনে করো আংশিক প্লাস, এখানে সন্নিবেশ বন্ধনটা হচ্ছে, তাই তো? এই সন্নিবেশ বন্ধনটা ইজিলি তোমার হচ্ছে ব্রেকেবল, অর্থাৎ এটা ইজিলি ব্রেক করা যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় আরাম। দেখো ভাইয়া, গ্রিগনাট এই বিকারকটা আবিষ্কার করে যদি শুধু বৈশা থাকতো যে আরে নতুন অর্গানোমেটালিক যৌগ বানাইছি, এটা দিলেই কিন্তু নোবেল প্রাইজ না। নতুন যৌগ বানানো কিন্তু নোবেল প্রাইজ না ভাইয়া। একটা যৌগ যেটা হিউম্যান লেবার কমায় ফেলতে পারতেছে, একটা একটা মানুষকে আগে অ্যালকোহল বানাইতে অনেক কিছু খরচ করতে হইতো, কিন্তু সে সিম্পল অ্যালকাইল হ্যালাইড আর ইন্ডাস্ট্রিয়ালি ম্যাগনেসিয়ামের মোটামুটি দাম অত বেশি না, ম্যাগনেসিয়াম ধাতুর মাধ্যমে সে পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় অ্যালকোহল বা যে কোনো দ্রাবক, তোমার যা যা দরকার অ্যালকিন, সেটা সে প্রস্তুত করে দিতে পারতেছে। এই যে হিউম্যানের জন্য যে দরকার পড়তেছে সায়েন্সের অ্যাপ্লিকেশনটা, এই জন্যই সে তাকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়। ঠিক আছে, তো সে কিন্তু এটা অ্যাপ্লিকেশনটা দেখাইছে। তো সে বলছে যে দেখেন, এটা গ্রিগনাট বিকারক এতটা ভঙ্গুর, এটা ইজিলি ব্রেকডাউন করে ফেলতে পারবেন। এটার সাথে কেউ যদি অ্যাসিড দেয়, অথবা এটার সাথে কেউ যদি পানি দেয়, অথবা এটার সাথে কেউ যদি অ্যালকোহল দেয়, তোমরা জানো অ্যালকোহল ও দ্রবণে কিছুটা প্রোটন আলাদা করে দিতে পারে, কিছুটা অ্যালকক্সাইড আয়ন হয় আর প্রোটন হয়, পানি দ্রবণে প্রোটন দিতে পারে, অ্যাসিড দ্রবণে প্রোটন দিতে পারে। এই তিনজনের যে কোনো একজনে দিয়ে দেন, ওই প্রোটনটা কার্বন আয়নের সাথে অ্যাড হয়ে আরএইচ হয়ে যাবে। ঠিক আছে, আরএইচ হয়ে যাবে। আর এইচ মানে কি এই বলতো? আর আর এইচ এটা মানে কি? অ্যালকেন না? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন গেলে তাকে বলে অ্যালকাইল। তাহলে অ্যালকাইল প্লাস হাইড্রোজেন ইকুয়াল টু কি? অ্যালকেন। মানে অ্যালকেন বানানো একদম সস্তা। স্বাভাবিকভাবে এটাও তোমাদের রিটেনে আসবে না, যেমনটা অ্যাসিড তৈরিটা রিটেনে কখনোই আসবে না, জাস্ট এমসিকিউ। যে গ্রিগনাট বিকারককে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করা হলো, উৎপাদটি কি? অ্যাসিড। এখন তোমাকে যদি বলে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, কথাটা কিন্তু বুঝতে হবে। তোমাকে কেউ যদি বলে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড কে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করা হলো, অ্যাসিডটার নাম কি দেখবা তুমি? মিথানোইক না ইথানোইক, এটা খালি বলে দাও। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করা হলো, আনসারটা কি আসবে? ইথানোইক। কারণ একটা কার্বন তো আছে, কার্বন ডাই অক্সাইড থেকেও কার্বন আসতেছে, আনসার হবে ইথানোইক। এই ছোট ছোট জিনিসগুলো তুমি যদি খেয়াল রাখতে পারো, তোমার এমসিকিউ ভুল হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের টার্গেট এইচএসসির যে 8টা জৈব রসায়নের এমসিকিউ বা 9টা, সবগুলা পারা। সাস্টের যতগুলো আছে, সাস্টে আসেই তো তোমার জৈব রসায়ন থেকে 7টা এমসিকিউ, কেমিস্ট্রির 20টা এমসিকিউর মধ্যে 7টা 8টা পর্যন্ত আসে জৈব রসায়ন থেকে, সবগুলা পারা। ঢাকা ভার্সিটি গুলা পারা, মেডিকেলের গুলা পারা, এগুলো হচ্ছে আমাদের টার্গেট। মিস হওয়া যাবে না, এটা হচ্ছে কথা। ঠিক আছে, রিটেনের হিসাব আলাদা। ইঞ্জিনিয়ারিং এর রিটেন যারা পরিশ্রম বেশি করবে, মাথা বেশি চলবে, তাদেরটা ভালো। যেমন আমি গত পরীক্ষায়, তোমাদের মনে নাই যে একটা কথা দিয়ে লাস্টে আমি তোমাদেরকে বলছিলাম, আমার এই কথাটা সবাই শুনছিলা, C5 এচেক নিয়ে আমি যে কথাগুলো লাস্টে বলছি, যারা রেকর্ডিংটা শুনে নিও, আমি লাস্টে বলছিলাম কিছু কথা। ঠিক আছে, আচ্ছা, ওকে। এইটাই হচ্ছে যে একটা রিটেন প্রশ্ন অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, তাহলে আমি হিসাব বুঝাই দিলাম ভাই। গ্রিগনাট বিকারক প্লাস পানি প্লাস অ্যাসিড প্লাস অ্যালকোহল। আমি এখন একটা সহজ কথা বলি, প্রোটন দ্রবণে আয়নিত হইতে পারে এমন যে কোনো কিছু দিলে গ্রিগনাট বিকারক অ্যালকেনে পরিণত করে ফেলে। বাস, আর কোনো ইয়া নাই, আর্গুমেন্ট নাই। প্রোটন আয়নিত হইতে পারে দ্রবণে এমন যে কোনো কিছু, পানি, হাইড্রোনিয়াম, অ্যাসিড, অলওয়েজ গিভস অ্যালকেন। ঠিক আছে, বিজ্ঞান বিকারক এতটা মজা এটা নিয়ে কাজ করে। আমার ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ইন্টারভিউ মানে ভাইবা যেটা হয়, অনার্স ফার্স্ট ইয়ার ফাইনালের ভাইবা, আমাদের একটা ওই ইয়া তুলতে হয়, মানে ওই যে চিরকুট তুলতে হয় আর কি। অনেকগুলা নোট দেওয়া থাকে, নোট থেকে স্যাররা আর কি ইয়া করে আর কি, তোমার হচ্ছে কি বলে, লটারির মাধ্যমে আর কি কার কোন টপিক পড়ে। আমার প্রথম টপিকই পড়ছিল অ্যালকাইল হ্যালাইড। তো আমাকে একজন প্রফেসর জিজ্ঞাসা করেছিল, বলো তো বিজ্ঞান বিকারকের সৌন্দর্যটা কোন জায়গায়? আজ এটা কোনো কথা হইলো? মানে আমাকে জিজ্ঞাসা করছে RMGX। আমরা বলে দেখো, প্রথম মানে অ্যালকাইল হ্যালাইড যেহেতু টপিকে পড়ছে, বিজ্ঞান বিকারক থেকে তো প্রশ্ন আসবেই। আমরা বলে দেখো, আমি নর্মাল টেকনিক্যাল প্রশ্ন আনসার পারছি। আমার বলছে 2 ডিগ্রি অ্যালকোহলের বিক্রিয়াটা দেখাও দেখি, কৌশল টৌশল দেখাও। পারছি, ঠিক আছে, পারলাম। বলে সৌন্দর্য কোথায়? আর আজীব কথা, সৌন্দর্য আবার মানে কি? বলে, উনি বলতেছে বিজ্ঞান বিকারকের সৌন্দর্য এইটাই, এইটার অ্যালকাইল মূলকটা প্রয়োজনের তাগিদে কখনো ইলেকট্রোফাইল, কখনো নিউক্লিওফাইল। ঠিক আছে, এই কথাটা আমার খুব ভালো লাগছিল, যে সেই সব রকম বিক্রিয়া দিতে পারে যেটা ইচ্ছা তার। কারণ মাঝে মাঝে ইচ্ছা করলেই তারই, উনি বলছেন যে বন্ধনটা এত উইক, ইচ্ছা করলে এটা ভেঙে ফেলতে পারবা, ভেঙে ফেলে তুমি যে কোনো কিছুতে কনভার্ট করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা গ্রিগনাটটা দেখলাম, গ্রিগনাটের ব্যাপক ব্যাপক কিছু প্রস্তুতি দেখলাম। এখন কিছু উদ্দীপক নিয়ে তোমাদের সাথে কথা বলা দরকার। গ্রিগনাটের অ্যালকাইল হ্যালাইডের সাথে উদ্দীপকটা মার্জিং হবে, অ্যালকিনের মার্চ করা হবে আর কি।
ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে তোমাদের মনে আছে আজকে আমরা একটা জিনিস লিখছিলাম, সেটা হচ্ছে 2-ক্লোরোপ্রোপেন বিউটেন। 2-ক্লোরোবিউটেনকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা এখানে কি লিখছিলাম? এএলসি। এএলসি মিন্স অ্যালকোহলীয় দ্রাবকের উপস্থিতিতে রিঅ্যাকশনটা করা হয়েছে। অ্যালকোহলীয় দ্রাবকের উপস্থিতিতে তোমরা জানো তোমাদের বিউটিন 2 আর বিউটিন 1 দুইটা উৎপাদ তৈরি হয়েছিল। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে, তোমাদেরকে একটা কথা বারবার বলছি যে সিলেট বোর্ডে ওজনীকরণটা খুব বেশি আসে, চিটাগাং বোর্ড, ঢাকা বোর্ডে ওজনীকরণটা অনেক বেশি আসে, এটা আমি বলছিলাম। তো তোমাকে এখানে বিউটিন 2 আর বিউটিন 1টা লিখবে না। উদ্দীপকটা কেমন হবে? একটা কোশ্চেন আউট উদ্দীপক বলে দিই। যেমন তোমাদের আমি কি বলছিলাম, অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া পরীক্ষায় আসে, এবং আমি পরীক্ষায় দিছি, কিন্তু ভাইয়া কেউ মানা করতে পারবে না যে আমি এটা বলি নাই। সবাইকে বলে দিছিলাম কয় কার্বন থেকে অ্যালডিহাইড পাওয়া যায়, এবং ওইটাও আমি পরীক্ষায় দিছি। সিমিলার জিনিস এক্স প্লাস ওয়াই এভাবে দিবে, দিয়ে এক্স এর নিচে 80% লিখবে, ওয়াই এর নিচে 20% লিখবে। তোমাকে গতে প্রশ্ন করবে, খেয়াল করো, প্রয়োগে প্রশ্নটা করবে যে এই যে উদ্দীপকের বিক্রিয়াটা, এটার কৌশলটা তুমি আলোচনা করো, কিভাবে হয়েছে না হয়েছে, যে সাইজেফ নীতি, সংশ্লিষ্ট নীতির আলোকে ব্যাখ্যা করো। তুমি আধা পেজের মধ্যে ব্যাখ্যাটা করে টোরে সুন্দর মতো কোন অ্যালকিনটি অধিক স্থিতিশীল ওইটার ব্যাখ্যাও দিয়ে দিলা, দিয়ে তুমি শেষ করে দিলা যে হ্যাঁ ঠিক আছে। ঘতে প্রশ্ন করবে এক্স এবং ওয়াই, আইদার প্রশ্নটা হবে কোনটি জ্যামিতিক সমানতা দেখায় ব্যাখ্যা করো, অথবা প্রশ্নটা হবে এক্স এবং ওয়াই এর ইন্ডিভিজুয়ালি ওজনীকরণ ব্যাখ্যা করো। তাহলে এক্স কি বিউটিন 2, ওয়াই কি বিউটিন 1। বিউটিন 2 এর ওজনীকরণের আনসার আসবে জিঙ্কের উপস্থিতিতে একটা, পানির উপস্থিতিতে একটা। ওয়াই এর ওজনীকরণে জিঙ্কের উপস্থিতিতে একটা, পানির উপস্থিতিতে একটা। কোশ্চেনটা কি হয়ে গেল? বিশাল প্রশ্ন, চারটা বিক্রিয়া। তুমি যদি পরীক্ষার হলে এমনি করে লেখা দাও তাহলে কিন্তু ভাইয়া হবে না। তুমি যদি লেখা আবার ব্র্যাকেটে লেখা দাও রেফারেন্স আফনান ভাই, তোমারে কিছু না করলো আমারে গভর্নমেন্ট খুঁজে বাইর করে মাইরা ফেলবে, যেগুলো কি আবল তাবল শিখাইছিস। এটা হচ্ছে দ্বিবন্ধন সরাই দিয়ে যে অক্সিজেন বসানো, এই কথা কি তুমি কি লিখতে পারবা? না, তোমারে তো ওই ঘুরে ফিরে ওজোনাইড এটা সেটা যা যা করার সব করে টোরে দেখাইতে হবে। এ ধরনের প্রশ্ন অনেকে বলে ভাই এত বড়টা আনসার করব, কিন্তু ভাই করে ফেলো, কমন এসো, ধাম ধাম লিখে ফেলবা, মার্ক পেয়ে যাবা। এটা বাদ দিয়ে পরিমাণগত রসায়ন বা ওই পরিবেশ রসায়নের একটা প্রশ্ন আনসার করতে গেলে লিখতে হবে অনেক, বা অঙ্কটা ভুল হলে ফুল জিরো হওয়ার সম্ভাবনা আছে। জৈব রসায়নে অ্যাটলিস্ট সেফ, সেটা দিয়ে আসবে না। ঠিক আছে? তাহলে এক কথা বুঝে ফেলো, অ্যালকাইল হ্যালাইড চ্যাপ্টারের সাথে মার্জ করবে কাকে? মার্জ করা হবে হচ্ছে অ্যালকিনকে। অ্যালকাইল হ্যালাইডের সাথে মার্জ করা হবে কাকে? অ্যালকিনকে। অ্যালকিন সহ একটা প্রশ্ন করা হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমার কথা কি কেটে কেটে যাচ্ছে না তো, না? স্পষ্ট আছে এখনো? ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তোমরা এবার বলো কেমন লাগলো তোমাদের অ্যালকাইল হ্যালাইড? খুব অল্প পড়া, তাই না? আচ্ছা, যাদের রেকর্ডিং অন আছে রেকর্ডিংটা অফ করে দিতে পারো, আমাদের ক্লাস এখানেই থামাই দিব।